বিয়ে করেছি বলে ভেবো না তুমি বউয়ের অধিকার পাবে আমার থেকে। এ বিয়েতে আমার কোনো মত ছিল না। শুধুমাত্র বাবা-মার কথা রাখতে বিয়ে করেছি। না হলে তোমার মতো একটা মেয়েকে আকাশ আহমেদের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। সো বি কেয়ারফুল। অধিকার দেখাতে আসবে না কখনো। বাসরাতে স্বামীর থেকে এরকম কথা শুনে প্রিয়ন্তী খানিকটা অবাক হলে নিজেকে সামলে নিয়েছিল। কারণ ওর ধারণা ছিল এমনটা হতে পারে। কিন্তু যোগ্যতা এই কথাটা খুব গায়ে লাগলো ওর। হতে পারে মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু রূপে গুণে কোনো দিক থেকে তো কমতি নেই। আচ্ছা, শুধু কি টাকা পয়সা দিয়ে যোগ্যতা যাচাই করা যায়? প্রিয়ন্তী ঘোমটার আড়াল থেকে আর চোখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, না, ভেবে বললে চলবে না, নিজেকে শক্ত হতে হবে। আজ অন্তত কিছু বলবে না। আমাকে যোগ্যতা নিয়ে কথা শোনানো, তাই না? কি ভাবে কি নিজেকে হিরো? হুম। অবশ্যই হিরোর থেকে কম কিছু না, দেখতে তো মাশা আল্লাহ। প্রিয়ন্তী বেড থেকে নেমে কোনো কথা না বলে লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। আকাশ ভ্যাবাচাকা খেয়ে গেল প্রিয়ন্তীর এতটা শান্ত দেখে। ও ভেবেছিল হয়তো কোনো রিয়াক্ট করবে। কি হলো এটা? মেয়েটি কি কিছুই শুনে নেই? কিন্তু আমি তো জোরেই সব বলছি। আমি এত কিছু বললাম অথচ একটা শব্দ বের করলো না মুখ থেকে। বাই দ্য ওয়ে, মেয়েটা তো বোবা নয়। ধুর, যা খুশি হোক, তাতে আমার কি। বরং ভালোই হলো, আমাকে আর কিছু বলতে হলো না। প্রিয়ন্তী শাড়ি চেঞ্জ করে কালো রঙের একটা ড্রেস পরে নিল। রাতে শাড়ি পরতে ঘুমাতে অসুবিধা হবে তাই। আকাশ বেডে শুয়ে ফোনে কিছু একটা করছে। দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকিয়ে বলল, তোমাকে আমি যা যা বলেছি এসব বাবা মা যেন না জানতে পারে। যদি জানে তাহলে তাহলে খুব খারাপ হবে, তাই তো? প্রিয়ন্তীর মুখে কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। কিন্তু সে অবাক চাহেনি প্রিয়ন্তীকে দেখালো না। ও আকাশে থেকে উল্টো দিকে ঘুরে গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিল। আকাশ স্বাভাবিক হয়ে বলল, যাক, কথা বলতে পারো তাহলে। আমি তো ভেবেছিলাম। যাই হোক, ঘরের কথা যেন বাইরে না যায়। প্রিয়ন্তী মুখ বেঁকিয়ে মনে মনে বলল, এই ছেলে আমার সামনে যতই হিরোগিরি দেখাক না কেন, নিজের বাবা মায়ের কাছে একদম জিরো। এটা বেশ বুঝতে পারছি আমি। প্রিয়ন্তী বেডের অন্য পাশে গিয়ে বেডে বসতে নিল। আকাশ ফোনের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে বেড শেয়ার করতে শুতে পারি না। তুমি সবাই গিয়ে শুয়ে পড়ো। তুমি আমাকে আমার বউ ভাবতে পারো, বাট আমি তা মানি না। প্রিয়ন্তী এবার রাগ উঠে গেল। ভেবেছিল আজ অন্তত কিছু বলবে না। কিন্তু এখন দেখছি কথা না বললে আকাশ আরও সুযোগ পেয়ে যাবে। এই যে মিস্টার, আমি কি আপনাকে বাধ্য করেছি বিয়ে করতে? করলেন কেন বিয়ে? আমার এত ইচ্ছে ছিল না এত- এমন বড় বাড়ির ছেলেকে বিয়ে করতে। এরা তো শুধু অহংকার করতে জানে, মন বলতে কিছু নেই। আপনি যেমন আপনার বাবা মায়ের কথা রাখতে বিয়ে করছেন, আমিও তেমন আমার মামার কথা রাখতে বিয়েতে রাজি হয়েছি। ভেবেছিলাম আজ কোনো কথা বলবো না, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন বলতে। আর শুনুন, আমি এই বেডে ঘুমাবো। আপনার প্রবলেম হলে আপনি সবাই ঘুমান। গুড নাইট। আকাশ তো আশ্চর্য হয়ে গেল। এই মেয়ে এত কথা বলতে পারে, ওর ধারণাই ছিল না। ধারণা থাকবে বা কি করে? প্রথমে তো টু শব্দ তো করেনি। কিন্তু অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আকাশ এবার তাকিয়ে বিরক্ত নিয়ে বেড থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাগে গজগজ করতে করতে বলল, মেয়েটিকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা নয়। কিন্তু কথা শুনিয়ে দিল আমাকে। এমনকি আমার বেডটাও দখল করে নিও। ইচ্ছে তো করছে এই মেয়েকে এই রুম থেকে বের করে দিই। বাবা মা কি দেখছে এই মেয়ের মাঝে আল্লাহ জানে। ওকে তো আমি দূর করব আমার লাইফ থেকে। এমন নিচু ঘরের একটা মেয়ে আমার বউ হয়ে থাকতে পারে না। প্রিয়ন্তী ঘুরে দেখলো আকাশ সোফায় শুয়ে আছে। প্রিয়ন্তীর চোখ থেকে পানি পড়তে লাগলো। নিঃশব্দে কাঁদছে। মনে মনে বলতে লাগলো, বাবা মা, তোমরা তো উপর থেকে সব দেখছো। জানো আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা চলে যাবার পর মামা অতি আদরের সাথে আমাকে বড় করেছে। কিন্তু মামি আমাকে সহ্য করতে পারতো না। মামার অবর্তমানে আমাকে কথা শোনাতো। মামা বুঝতে পারতো আমার কষ্টটা। আমার একটু সুখের জন্য মামা আমাকে আকাশের সাথে বিয়ে দিল। কিন্তু আমার ভাগ্যটা যে খারাপ। আকাশ আমাকে নিজের ইচ্ছে বিরুদ্ধে বিয়ে করছে। বাবা মা, তোমরা বলো না আমি কি করব? আমি কি পারবো আকাশকে মানিয়ে নিতে? প্রিয়ন্তী যখন ৫ বছর বয়স তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে প্রিয়ন্তী ওর মামার বাড়িতে থাকতো। প্রিয়ন্তীর মামা ওকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি ওকে দেখতে পারতো না, খোঁটা দিয়ে কথা বলতো। প্রিয়ন্তী ভেঙে পড়েনি। নিজে গড়ে তুলতে হলে এমন হাজারো কথা শুনতে হবে, এটা ভেবে কখনো মামির সাথে খারাপ ব্যবহার করেনি। প্রিয়ন্তী অনার্স ২য় বর্ষের পরে ওর এতদূর আসার পেছনে একমাত্র আবদার ওর মামার। প্রিয়ন্তীর গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। চুলগুলো কোঁকড়ানো হলেও কোমর ছড়িয়ে যায়। প্রিয়ন্তীর মুখ গড়ন খুবই মায়াবী। আর সেই মায়াতে আটকে গেছে আকাশের বাবা মা। প্রিয়ন্তীর মামা আকাশের বাবার অফিসে চাকরি করে। প্রিয়ন্তী প্রায় যেত মামার অফিসে। রিয়াদ আহমেদ আকাশের বাবা। প্রিয়ন্তীকে দেখে পছন্দ করে, ওর ব্যবহার চলাফেরা সবকিছু দেখে মুগ্ধ হয়। আকাশের বাবা আকাশের মাও প্রিয়ন্তীর ব্যাপারে বলে। অনিলা আহমেদ আকাশের মা, সেও প্রিয়ন্তীকে দেখে তার ভালো লেগে যায়। আকাশের বাবা মা প্রিয়ন্তীকে ছেলের বউ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রিয়ন্তী মামাকে প্রস্তাব জানালে সে অমত করেনি। প্রিয়ন্তীর ভালো কথা ভেবে রাজি হয়ে যায়। আকাশ মাস্টার্সে পড়ছে, দেখতে স্মার্ট, ফর্সা গায়ের রং। আকাশ নিজের মন মতো চলতে পছন্দ করে। বেশ বন্ধুদের সাথে বেশিরভাগ সময় সে বাইরে কাটায়। এতে ওর উপর
খারাপ প্রভাব পড়বে। তাই ওর বাবা-মা ভালোভাবে ওকে বিয়ে করালে হয়তো নিজেকে পাল্টি মারবে। আকাশ এক্ষুনি বিয়ে করতে চায়নি। ওর বাবা-মায়ের কথায় বাধ্য হয়ে বিয়ে করেছে। বিয়ের আগে প্রিয়ন্তীকে দেখেনি। প্রিয়ন্তীও এ বিয়ে করতে চায়নি। ও জানে বড়লোকের ছেলেরা অহংকারী হয়। তারা সবসময় নিজের ইগোকে প্রাধান্য দেয়। প্রিয়ন্তী মানা করে দিয়েছিল এ বিয়ে করবে না। শুধুমাত্র মামার মান রাখতে রাজি হয়েছে। কারণ ওর মামা আকাশের বাবা-মাকে কথা দিয়েছিল। প্রিয়ন্তী ছোট থেকে ওর মামাকে অনেক ভালোবাসে। বড় করেছে। তাই মামাকে সে কষ্ট দিতে চায়নি। আকাশকে বিয়ে করার পর করতে রাজি হয়। অবশেষে পারিবারিকভাবে ওদের বিয়েটা আত্মীয়স্বজনরাও জানে না। আকাশ পড়াশোনা শেষ হলে জানাবে সবাইকে। খুব সকালে পিয়ন্তীর ঘুম ভেঙে যায়। পিয়ন্তি উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। সে এ বাড়ির বউ। বিয়ের পরদিন জামা পরাটা মোটেও ভালো দেখায় না। পিয়ন্তি নামাজ আদায় করে ঘড়িতে টাইম দেখলো ৫টা ৫৫ বাজে। পিয়ন্তির রোজকার অভ্যাস ভোরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা। কিন্তু এ রুমে আশেপাশে কোথাও কোরআন দেখতে পাচ্ছে না। তাই ভাবলো শাশুড়ির থেকে জেনে নিবে কোরআন কোথায় আছে। আকাশ সোফায় জড়সড় হয়ে ঘুমিয়েছে। পিয়ন্তি বেড থেকে চাদর এনে আকাশের গায়ে মেলে দিল। প্রিয়ন্তী আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, ছেলেরা ঘুমালে এত সুন্দর দেখায় জানা ছিল না। কি সুন্দর লাগছে ওনাকে। আমাদের বিয়েটা যেভাবে হোক, এই মানুষটা আমার স্বামী। কিন্তু উনি তো আমাকে বউ বলতে নারাজ। উনি কি কখনোই আমাকে মেনে নেবেন না আমাকে? মানুষের জীবনে সত্যি অদ্ভুত অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হয়। আমাকে শক্ত হতে হবে। আকাশের সামনে দুর্বল হওয়া যাবে না। আকাশকে বুঝিয়ে দিতে হবে যোগ্যতা শুধুমাত্র সমানে, সমানে হয় না। মানুষের সঠিক ব্যবহার হলে আসল যোগ্যতা। প্রিয়ন্তী কিচেনে এসে নিজে হাতে ব্রেকফাস্ট তৈরি করে সব টেবিলে রাখলো। বাড়ির কাজের মেয়ে ওকে মানা করছিল, কিন্তু ও শোনেনি। শিউলি কাজের মেয়ে সাথে থেকে সাহায্য করতে বলে নিচে করেছে। আকাশের মা নিচে এসে দেখলো প্রিয়ন্তী ডাইনিং এ সব এনে রেখেছে। উনি এগিয়ে বলল, প্রিয়ন্তী তুমি এত সকালে উঠছো কেন? আর এসব তুমি করছো কেন? আসলে আন্টি আমার সকালে ওঠার অভ্যাস আছে। তাছাড়া আমার এসব করতে প্রবলেম হচ্ছে না। শিউলি আমাকে মানা করেছিল, আমি নিজ থেকে করছি। বুঝলাম। তুমি আমাকে আন্টি কেন ডাকছো? মা বলে ডাকবে কেমন? আচ্ছা, তাহলে আপনি আমাকে তুমি নয়, তুই করে বলবে। ঠিক আছে বলবো। তুই করে তাহলে তো তোকেও এই মাকে আপন ভেবে তুমি বলতে হবে। প্রিয়ন্তীর চোখ ছলছল করে উঠল। শাশুড়ি যে ওকে একদিনে এত আপন করে নেবে ভাবেনি। এ কি রে? তোর চোখ থেকে পানি? কই না তো। চোখের পানি মুছে বলল। আকাশের মা প্রিয়ন্তীর গালে হাত রেখে বলল, বুঝতে পেরেছি আমি। শোন, আজ থেকে আমি তোর মা, শাশুড়ি ভাববি না। নিজের মা ভেবে সবকিছু শেয়ার করবি আমার সাথে। তুই সত্যি খুব লক্ষ্মী মেয়ে। আমার মেয়ে হয়ে থাকবি তুই। ব্রেকফাস্ট টেবিলে আকাশ পরোটা খেতে, খেতে বলল, মা আজকের ব্রেকফাস্টটা কে বানিয়েছে? স্বাদটা অন্যরকম কেন? ভালো হয়নি? ভালোই হয়েছে বলেই জিজ্ঞাসা করলাম। আকাশের মা হেসে বলল, প্রিয়ন্তী বানিয়েছে। আকাশ মায়ের দিকে তাকিয়ে বলল, প্রিয়ন্তীকে? আকাশের বাবা-মা, বোন সবাই অবাক হয়ে তাকিয়েছে। আকাশের বোন আফিয়ে বলল, সে কি ভাইয়া? তুই নিজের বউয়ের নামটাও জানিস না এখনো? আকাশ ওর মায়ের রুমে মাথা নিচু করে বসে আছে। আকাশের মা ওর পাশে এসে বলল, আকাশ, আমি আর তোর বাবা তোর ভালোর কথা ভেবে প্রিয়ন্তীকে তোর সাথে বিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি তুই ওকে মেনে নিতে পারিসনি। প্রিয়ন্তী খুব ভালো মেয়ে, তুই ওকে মেনে নে। আকাশ নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, ওই মেয়ের তো আজ খবর আছে। আমি মানা করার পরও মাকে বলে দিয়েছে আমি ওকে মেনে নিইনি। কি হলো? বিড়বিড় করে কি বলছিস তুই? না কিছু না। মা ওই মেয়ে তোমাকে বলেছে আমি ওকে মেনে নিইনি, তাই না? ওই মেয়েটা কি কথা, হুম? ওকে প্রিয়ন্তে বলবি। আর শোন, প্রিয়ন্তে আমাকে কিছুই বলেনি। তুই খাবার টেবিলে ওর নাম শুনে চিনতে পারলি না? তখনই যা বোঝার বুঝে নিছি। দেখ আকাশ, মেয়েটা আমাদের মতো এত বড় ঘরের মেয়ে না হলেও ওর মধ্যে আমাদের সাথে মিশে থাকার প্রতিভা আছে। আমি গত ২ সপ্তাহ ধরে ওকে ফলো করেছি, তারপর সিদ্ধান্ত নিয়েছি। তোর কি মনে হয় তোর বাবা আর আমি তোর খারাপ চাইবো? মা এসব কি বলছো তোমরা? আমার খারাপ কেন চাইবে? মা, তোমাদের কথা রাখতে আমি বিয়ে করেছিলি। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব। কিন্তু তোমরা সেই সুযোগটাও দিলে না। চিনি না জানি না এমন একটা মেয়েকে আমার লাইফে জুড়ে দিলে। এখন চিনবি কোনো প্রবলেম কোথায়? তোর পড়াশোনা তুই চালিয়ে যা। আকাশ আবারও বলছে, প্রিয়ন্তীর মতো লক্ষ্মী মেয়ে খুব কম দেখা যায়। ওর আচার আচরণ চলাফেরা সব দিক থেকেই পারফেক্ট। আর চেহারা তো মাশাআল্লাহ, অনেক মায়া ওর চোখে মুখে। আকাশ মনে মনে বিরক্ত হচ্ছে প্রিয়ন্তীকে নিয়ে কথা শুনতে। মাকে মানা করতেও পারছে না। তাই ওর মাকে বলল, মা তোমাদের কথায় আমি বিয়ে করেছি, ঠিক আছে, মেনেও নিব এই মেয়েকে। এবার খুশি তো? আকাশের মা হেসে বলল, খুব খুশি। তুই শুধু প্রিয়ন্তীকে মেনে নে, দেখবি পরে তুই নিজেই ওকে ছাড়তে চাইবি না, চোখে হারাবি। আকাশ উঠে দাঁড়িয়ে বলল, মা আমাকে একটু বের হতে হবে, আসছি এখন। আকাশ মায়ের রুম থেকে বেরিয়ে আগে হাতের মুঠো বন্দি করতে বলতে লাগলো, মাকে তো থামানোর জন্য বললাম, মেনে নিব ওই মেয়েকে, কিন্তু বাহ, ওকে আমি মানবো না। ওই মেয়েকে দেখছি মাকে নিজের বশে নিয়ে নিছে। শুধু মা নয়, বাবা ওরও ভক্ত হয়েছে। এসব ছোট ঘরের মেয়েদের ভালো করে চেনা আছে। আমরা ধনী পরিবার পেয়ে
তাই বাবা-মাকে কৌশলে নিজের দলে টেনে নিছে। ওই মেয়েকে কি বলবো? আমার বাবা-মাকে সুযোগ দিয়েছে বলেই তো সে সেই সুযোগটা কাজে লাগিয়েছে। প্রিয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে উদাসীন হয়ে ভাবছে কি হয়ে গেল ওর জীবনে। বিয়ে, শ্বশুরবাড়ির সবকিছু নিয়ে মেয়েদের একটা স্বপ্ন থাকে। হয়তো প্রিয়ন্তীরও এমন স্বপ্ন ছিল। সব ঠিক থাকলেও সে তার বরটা ঠিক নেই। ওকে তো বউ বলে মানবেই না বলেছে। প্রিয়ন্তী বুঝে উঠতে পারছে না ওর কি করা উচিত। ও কি আকাশের অবহেলা সয়ে এই বাড়িতে থাকবে নাকি চলে যাবে? কিন্তু এ বাড়ি ছেড়ে আর কোথায় যাবে? প্রিয়ন্তীর মামার কাছে ফিরে গেলেও সে যে কষ্ট পাবে। আবার মামির কটু কথা শুনতে হবে। কিন্তু অনেক ভেবে মনে, মনে বলল, "ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে এখানে এসে আমি নতুন বাবা-মা পেয়েছি। আমি পারব না এদেরকে ছেড়ে যেতে। পরের ভালোবাসা নাই বা পেলাম। বাবা-মায়ের ভালোবাসা তো পাবো, এতেই আমি খুশি।" প্রিয়ন্তীর ভাবনার মাঝে আফিয়ার ডাক শুনতে পেল। "ভাবি তুমি কোথায়?" প্রিয়ন্তী ব্যালকনি থেকে রুমে এসে মৃদু হেসে বলল, "আপু, এই তো আমি ব্যালকনিতে ছিলাম।" "ভাবি আমাকে আপু ডাকছো কেন?" "আমার নাম আফিয়া। নাম বলেই ডাকবে। তুমি আমার বড় ভাইয়ের বউ, সম্পর্কে আমি তোমার ছোট ননদ। আপু তুমি আমার সম্পর্কে ছোট হলেও বয়সে তো বড়। আমি তোমাকে আপুই ডাকবো।" "আচ্ছা ঠিক আছে শোনো, তবে শোনো আমাকে ননদ বলে দূরে সরিয়ে রেখো না। বোনের মতো মিশবে আমার সাথে।" "আচ্ছা আপু।" আফিয়া প্রিয়ন্তীর গালে হাত রেখে মুচকি হেসে বলল, "আমার সুইট ভাবি। আমি ঠিক এমন একটা ভাবি চেয়েছিলাম। আর পেয়েও গেছি। আই এম সো হ্যাপি।" প্রিয়ন্তা হাসলো, কিছু বলল না। শুধু মনে, মনে অবাক হচ্ছে। আকাশের মা বা বাবা ওর বোনের ব্যবহারে মাত্র এদিকে এতটা আপন করে নিয়েছে প্রিয়ন্তীকে। ও ভাবি যেটা বলতে এসেছিলাম, মা তোমাকে ডাকছে মায়ের রুমে যেতে। হুম, যাচ্ছি। আপু একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। বলছি তোমার ভাইয়ের কি বাড়িতে আছে? ব্রেকফাস্টের পর দেখিনি তো তাই আরকি। আপিয়া কিছুক্ষণ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, "ভাইয়া তো সকালেই বেরিয়ে গেছে। তোমাকে কিছু বলে যায়নি, তাই না?" "না মানে আপু বাদ দাও। চলো মায়ের রুমে যাই।" "ভাবি তুমি না ও বললে আমি বুঝতে পারছি। ভাইয়া তোমার নামটাও জানতে না পারে এতে সবটা পরিষ্কার হয়ে গেছে। ভাইয়া তোমাকে মেনে নিতে পারেনি। তবে তুমি টেনশন করো না। ভাইয়া তোমাকে মেনে নেবে আর তোমার প্রেমেও পড়বে খুব তাড়াতাড়ি।" প্রিয়ন্তীর চোখ বড়, বড় করে তাকালো। আফিয়া হেসে উঠে বলল, "ওভাবে কি দেখছো? আমি যা বলছি না, এটাই হবে। মিলিয়ে নিও চলো।" রাত ১১টা বেজে গিয়েছে। আকাশ এখনো বাড়ি ফেরেনি। প্রিয়ন্তী ড্রয়িং রুমে বসে আছে আকাশের অপেক্ষায়। আকাশের মাও বসেছিল। প্রিয়ন্তী জোর করে রুমে পাঠিয়ে গেছে। এদিকে ওর খিদে পেয়েছে। আকাশের সাথে খাবে বলে সবার সাথে খায়নি। প্রিয়ন্তী যদিও জানে না, না খেয়ে থাকলে আকাশ ওকে খেতে বলবে না বা জানতেও চাইবে খেয়েছে কিনা। প্রিয়ন্তী কলিং বেল বেজে উঠতেই প্রিয়ন্তী শাড়ির আঁচলটা মাথায় তুলে দরজা খুলে দিল। বাইরের আলো প্রিয়ন্তীর মুখে না পড়লেও ঘরের লাইটটা আলো আকাশের মুখে পড়েছে। আকাশের ক্লান্ত মুখটার দিকে তাকিয়েছে প্রিয়ন্তী। আকাশ বিরক্তি নিয়ে বলল, "দরজা আটকে দাঁড়িয়ে না থেকে সরো এখান থেকে।" প্রিয়ন্তী সরে আসলো সেখান থেকে। আকাশ ভেতরে ঢুকে সোজা উপরে চলে গেল। প্রিয়ন্তী দরজা আটকে ডাইনিংয়ের খাবার টেবিলের উপর এলো। আকাশ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে প্রিয়ন্তী সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, "খাবার রেডি করে এসেছি, নিচে চলুন। আমি খেয়ে এসেছি ফ্রেন্ডের বাসা থেকে, খাবো না এখন।" প্রিয়ন্তী আর কথা বাড়ালো না। নিচে এসে খাবারগুলো ফ্রিজে রেখে দিল। প্রিয়ন্তী আর কিছু খেলো না। শুধু ১ গ্লাস পানি খেয়ে রুমে চলে গেল। আকাশ বেডের ঠিক মাঝখানে শুয়ে আছে ফোনের দিকে তাকিয়ে। প্রিয়ন্তী ঠিক বুঝতে পারছে না ও যেন বেডে শুতে না পারে এজন্য মাঝখানে গিয়ে শুয়েছে। আমি যেমনই হই না কেন এই আকাশের সামনে নরম হওয়া যাবে না। প্রিয়ন্তী বেডের পাশে দাঁড়িয়েছে। পুরো বেড জুড়ে শুয়ে আছেন কেন? একপাশে যান আমি ঘুমাবো। আকাশের কানে যেন কোনো কথা যায়নি। ও ফোনের দিকে তাকিয়েছে। "কি হলো আপনি শুনতে পাননি? আমি ঘুমাবো।" আকাশ ফোনের দিকে তাকিয়ে বলল, রুম আমার, বেড আমার। এমনকি এ রুমে যা আছে সবই আমার। সো জোরটা আমার বেশি। এতে কথা না বলে যাও গিয়ে সোফায় শুয়ে পড়ো। ও আচ্ছা, রুম আপনার, বেড আপনার, এ রুমের সব আপনার হলে তাহলে আপনিও স্বীকার করলেন আমি মানে আপনার বউ? আকাশ রেগে উঠে বসলো। প্রিয়ন্তী পাশ ফিরে দাঁড়ালো। মনে, মনে ভাবছে, সাহস দেখিয়ে তো বলেই ফেললাম। জানি এই জিরোটা কি করবে এখন। হাউ ডিয়ার ইউ! কি বলছো এসব? তোমাকে আমি বউ বলে স্বীকার করছি কখন? এক্ষুনি তো বললেন এই রুমে যা, যা আছে সব আপনার। তাহলে আমিও তো এখন আপনার রুমে আছি। আমিও আপনার, সিম্পল। আকাশ রাগী চোখে তাকালো প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর সাথে অন্যদিকে ঘুরে বলল, "আপনি যদি আমাকে শুতে না দেন, তাহলে আমি এক্ষুনি মাকে গিয়ে বলে দিব আপনি আমাকে বেডে জায়গা দিচ্ছেন না। তোমার সাহস তো কম নয়। আমাকে ভয় দেখাচ্ছ মায়ের কথা বলে? ওমা! আপনাকে আমি কখন ভয় দেখাবো? কেন? আপনি কি ছোট বাচ্চা যে মায়ের কথা বললে মার ভয় পেয়ে গেলেন?" আকাশ হাতের মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে মনে, মনে বলল, "মাত্র ২ দিন ধরে এসে সাহস বেড়ে গেছে এই মেয়ের। অধিকার দেখাতে মানা করেছি, সেটা তো মানছে না। উল্টে আমার বাবা-মা বোনকে নিজের হাতে মুঠোই করে নিয়েছে। আবার এখন আমার রুমটাও দখল করতে চাইছে।" প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশ নিচের দিকে তাকিয়ে কিছু ভাবছে। প্রিয়ন্তী মুচকি হেসে গিয়ে বেডের চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আকাশ পাশে তাকিয়ে চেঁচিয়ে বলছে, "তোমাকে বলছি না সোফায় গিয়ে শুতে? এখনো এখানে উঠো, উঠো বলছি।" প্রিয়ন্তী চাদরটা মুড়ি দেওয়া অবস্থায় বলল, "উঠব না। বেডে অনেক জায়গা আছে, শুয়ে পড়ুন। নাহলে সোফায় যান।" "কি মেয়ে রে বাবা! ঠিক আছে, এটাও মেনে নিলাম। তবে খুব তাড়াতাড়ি তোমাকে এ বাড়ি থেকে বের করব।"
খুব ভোরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আকাশের ঘুম ভেঙে গেল। চোখ ডলতে চোখ মেলে তাকালো। কিছুটা বিরক্ত লাগলে তবে এত সুন্দর কোরআন পাঠ শুনে খুব ভালো লাগছে ওর। শোয়া থেকে উঠে গিয়ে দেখলো কালকের মতো আজও চাদর গায়ের উপর আকাশের সামনে তাকিয়ে দেখলো প্রিয়ন্তী মাথায় ওড়না পেঁচিয়ে জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ৫টা ৫২ বাজে। এত ভোরে কি করে ওর ঘুম ভাঙলো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছে। প্রিয়ন্তী পড়া শেষ করে কোরআন শরীফ ঠিক জায়গায় রেখে জায়নামাজ গুছিয়ে ঘুরে তাকিয়ে দেখলো আকাশ নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। "কি ব্যাপার? আপনার এত সকালে ঘুম ভেঙে গেল?" "বুঝেছি, আমার কোরান পড়ার শব্দে আপনার ঘুম ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি পাশের রুমে গিয়ে পড়ব কাল থেকে।" প্রিয়ন্তী কথাটা বলে অন্যদিকে ঘুরে ওড়না খুলতে লাগলো। আকাশ উঠে দাঁড়িয়ে টি-শার্টটা ঠিক করতে বলল, "না, অন্য রুমে যেতে হবে না, এই রুমেই পড়বে।" প্রিয়ন্তী ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলল, "আপনার প্রবলেম হবে না তো?" "না, প্রবলেম কিসের? কোরান পড়া বা শোনা খারাপ কিছু না। তাহলে তো নামাজটা পড়া খারাপ কিছু না, বরং আপনার জন্য ভালো। আপনি এখন থেকে নামাজ পড়বেন, কেমন?" "এই মেয়ে, তোমাকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না। আমি আমার ভালোটা বুঝে নেব, ওকে?" "ঠিক আছে, ভাবলাম না, হুম।" প্রিয়ন্তী ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ছেড়ে দিল। ওর ঘন কালো কোঁকড়ানো চুলগুলো কোমর ছড়িয়ে গেছে। প্রিয়ন্তীর চুল আসছে চুলের কাঁধে একপাশে এনে কিছু একটা খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের উপর আকাশের ফোন রাখা ছিল। আকাশ ওটা নিয়ে মাথা তুলে কয়েক সেকেন্ড অবাক চেয়ে থেকে বলল, "তুমি প্রিয়ন্তী?" প্রিয়ন্তী হাঁ করে আকাশের দিকে তাকিয়েছে। আকাশ আবারও বলল, "কি হলো বলো? তুমি প্রিয়ন্তী?" "হ্যাঁ, আমি প্রিয়ন্তী। কিন্তু হঠাৎ এভাবে নাম জিজ্ঞাসা করছো কেন?" আকাশ কোনো কথা না বলে হাঁ করে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে। ওর এভাবে তাকানোতে প্রিয়ন্তী অস্বস্তি বোধ করছিল। হঠাৎ আকাশে এভাবে তাকিয়ে থাকা, নাম জানতে চাওয়া অদ্ভুত লাগছে প্রিয়ন্তীর কাছে। প্রিয়ন্তী আকাশের সামনে দাঁড়িয়ে বলল, "এই যে জিরো সাহেব, কোথায় হারিয়ে গেলেন আপনি?" আকাশ কিছুটা চমকে উঠল, বলল, "জিরো? আমাকে জিরো কেন বলছো? ঘরের মধ্যে আমার সামনে হিরোগিরি দেখান, আবার বাবা-মার সামনে জিরো আপনি? তাই আমি আপনার এই নাম দিয়েছি। খবরদার আমাকে তুমি জিরে বলবে না। আচ্ছা, একটা কথা বলো তো, আমি কি তোমাকেই বিয়ে করছি?" কিন্তু অবাক হয়ে বলল, "বিয়ের ২ দিন পর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি আমাকেই বিয়ে করছেন কিনা? কথাটা কেমন হাস্যকর হয়ে গেল না?" আকাশ কিছু বলল না। মাথার চুলগুলো এক হাতে টানতে ব্যালকনিতে চলে গেল। প্রিয়ন্তী আকাশের যাওয়ার দিকে তাকিয়ে বলল, "কিছুই বুঝলাম না। কি হলো ওটা?" আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগলো, "এই মেয়েটার সঙ্গে ২ দিন এক রুমে থেকে ওর চেহারা আমি দেখিনি। কিন্তু কিছুক্ষণ আগে আয়নায় ওর মুখটা দেখে আমি অবাক না হয়ে পারছি না। এটা তো মায়াপুরী, যাকে আমি এত খুঁজেছি অথচ পাইনি। হ্যাঁ, সেদিন তো ক্যাফেতে পাশের মেয়েটিকে ওকে পিয়ন্তি নামেই ডেকেছিল। আর সেই মায়াপরী আমার বউ হয়ে আমার এত কাছে এসেছে। ও মাই গড! আমি জাস্ট ভাবতে পারছি না। আমি আরো ২ দিন আগে ওর মুখটা কেন দেখলাম না? কেন ওর নামটা শুনে আমি সেই মায়াপরীর কথা ভাবলাম না? যদিও নামটা শুনে চমকাচ্ছিলাম, কিন্তু একই নামে তো অনেক মেয়ে আছে। এটা ভেবে ভুল করেছি। এখন কি করব আমি?" আকাশ চোখ বন্ধ করে ভাবতে লাগলো কয়েক মাস আগের কথা। আকাশ বন্ধুদের সাথে একটা ক্যাফে বসে আড্ডা দিচ্ছিল। ক্যাফে খুব সুন্দর আর জায়গাটা খোলামেলা। ক্যাফের চারিপাশটা ছিল শুধু সবুজের সমারোহ। শো করে বাতাস বইছে, যা এখনো থাকা সকালের শরীর মনকে ফ্রেশ করে দিচ্ছে। এক কথায় অসাধারণ একটা জায়গা। হঠাৎ মেয়েদের হাসির শব্দ পেয়ে আকাশ পাশের টেবিলে দেখলো ওই টেবিলে ৩ জন মেয়ে বসে আছে। ২ জন মেয়ের মুখ দেখতে থাকলেও ওই ২ জনের আড়ালে থাকা মেয়েটার মুখটা আকাশ দেখতে পায়নি। হাসির শব্দটা যেন আকাশের কানে বাজছে। কিন্তু এই ৩ জনের মধ্যে কে এত সুন্দর করে হাসলো আকাশ সেটাই বুঝছে না। আকাশের বন্ধু অনিক আকাশকে বলল, "কিরে, ওইদিকে তাকিয়ে আছিস কেন? ওই মেয়েদের মধ্যে কাউকে ভালো লেগেছে নাকি?" "আরে না, কি বলিস? আমি তো অন্য কিছু দেখছিলাম।" আকাশ কফি খাচ্ছে আর চোখে পাশের টেবিলে তাকাচ্ছে। ওর খুব মন চাইছে জানতে এত সুন্দর করে কে হাসছিল। আকাশ ওইদিকে তাকিয়েছে। তখনই ২ জন মেয়ের মধ্যে একজন উঠে কোথায় যেন গেল। মেয়েটা সরে যাওয়ায় সেই আড়ালে থাকা মেয়েটাকে স্পষ্ট দেখতে পেল আকাশ। আকাশে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটি ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। সামনে থাকা কোঁকড়ানো চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। কিছু চুল চোখে মুখে পড়তে হাত দিয়ে কানের পেছনে গুজে দিতে হাত নাড়িয়ে সামনের মেয়েটির সাথে কথা বলছে। চোখে কাজল নেই, অথচ ঘন পাপড়িগুলো দেখে মনে হচ্ছে কাজল টেনে দেওয়া। আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়েছে মেয়েটার দিকে। মেয়েটির চোখের মায়ায় সে নিজেকে হারিয়ে ফেলছে। হঠাৎ মেয়েটি উঠে দাঁড়াতে আকাশ নড়েচড়ে উঠল, তবে দৃষ্টি সরালো না। পাশে থাকা মেয়েটি বলল, "প্রিন্তি, এই জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে আসতে হবে।" তখন আকাশের দেখা মেয়েটি হাসি মুখে কিছু একটা বলল। তা আকাশ শুনতে পেল না। আকাশের বন্ধুরা ওকে ডাকছে, সেদিকে ওর খেয়াল নেই। ও সেই মেয়েটিকে দেখতে ব্যস্ত। তার মুচকি হাসির চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকানো আকাশকে মুগ্ধ করে দিচ্ছে। মেয়েগুলো বেরিয়ে যেতে নিলে আকাশ উঠে দাঁড়িয়ে বলল, "তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি আসছি, কাল দেখা হবে।" আকাশ কথাটি বলে তাড়াহুড়ো করে ক্যাফের দরজায় আসতেই অনেক জোরে বলে উঠল, "আরে আকাশ, তোর ফোন আর বাইকের চাবিটা তো নিয়ে যা।" আকাশ ফিরে এসে ফোন আর চাবি হাতে নিতে যেতে নিল। পিয়াস বলল,
কি এমন কাজ? তোরা এত তাড়াহুড়ো করছিস কেন? পরে বলবো, এখন সময় নেই। আকাশ ক্যাফে থেকে দৌড়ে বেরিয়ে গেল। কিন্তু চারিদিকে তাকিয়ে দেখল মেয়েটিকে আর দেখতে পেল না। হতাশ হয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, কোথায় গেল মেয়েটা? ধ্যাত! তখনই কেন বের হলাম না আমি? কোথায় খুঁজবো এই মায়াপরীকে? হ্যাঁ, মেয়েটি সত্যিই মায়াপরী। পাগল করা হাসি মুগ্ধ করা আমাকে। কাজলবিহীন চোখ জোড়া যেন চোখের মায়ায় ফেলে দিয়েছে। ঘন কালো কোঁকড়ানো চুলগুলো মেয়েটির সৌন্দর্য যেন আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি যে হারিয়ে ফেললাম সেই মায়াকুড়োকে, তার দেখা কি পাবো আমি কখনো? আচ্ছা, পাশের মেয়েটি কি নামে রাখলো ওকে? ধ্যাত! মনে পড়ছে না। যাই হোক, সে আমার কাছে শুধু মায়াপরী। তারপর থেকে আকাশ প্রায় সেই ক্যাফেতে যেত, কিন্তু কখনো আর মায়াপরীকে দেখেনি। এমনকি রাস্তায় কখনো চোখে পড়েনি। আকাশ আশা ছেড়ে দিয়েছিল, সে তার মায়াপরীকে হয়তো খুঁজেই পাবে না। সে হয়তো স্বপ্নের মতো এসে তাকে মুগ্ধ করে হারিয়ে গেছে। আকাশের দেখা সেই মায়াপরীটি আর কেউ নেই, প্রিয়ন্তী। রিয়াদ আহমেদ সোফায় বসে নিউজ পেপার পড়ছে। তার রোজকার অভ্যাস সকালে নিউজ পেপার পড়া। পিয়নদের চা এনে রিয়াদ আহমেদকে বলল, বাবা আপনার চা। রিয়াদ আহমেদ পেপারটা রেখে হাসি মুখে চা নিয়ে বলল, বৌমা তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো এই বাড়িতে? প্রবলেম আর কি, সবাই ঠিক আছে। প্রবলেম তো একটাই, আপনার ছেলে। প্রিয়ন্তী মনে মনে কথাটা বলে মৃদু হেসে বলল, না বাবা, আমার কোনো প্রবলেম হচ্ছে না। রিয়াদ আহমেদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি বৌমা তোমার কোনো প্রবলেম হবে না। তোমার মামার সঙ্গে কথা বলেছিলাম, কাল রাতে বলেছিলাম। আফিয়া প্রিয়ন্তের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি কথা হচ্ছে শ্বশুর বৌমার মাঝে, আমি কি জানতে পারি? আপু, আমার কোনো প্রবলেম হচ্ছে না কি না বাবা সেটাই জিজ্ঞেস করলো। ও আচ্ছা, বাবা আমি আর মা থাকতে ভাবির কোনো প্রবলেম হবে না। ভেবেছো? ভাবি যদি ভাইয়ের সঙ্গে একা থাকতো, তাহলে না হয় প্রবলেমের কথা ভাবা যেত। মানে আকাশ কি বৌমাকে কিছু বলেছে? আপিয়া কিছু বলতে চাবে, প্রিয়ন্তে আর হাত ধরে থামিয়ে বলল, না বাবা, তেমন কিছু নয়, আপু তো এমনি বলছে। ও আচ্ছা বৌমা শোনো, তুমি আগামীকাল থেকে আবারও ভার্সিটিতে যাবে, পড়াশোনাটা চালিয়ে যাও। প্রিয়ন্তে খুশি মনে বলল, আচ্ছা যাবো। বাবা ভাবির ভার্সিটি তো আমাদের বাসা থেকে দূরে হয়ে যায়। তুমি বরং ভাবিকে ওখান থেকে ট্রান্সফার করে আমার ভার্সিটিতে অ্যাডমিশন করে দাও। তাহলে ভাবির সুবিধা হবে আর আমারও একজন সঙ্গী হবে। তুই তো ভুল কিছু বলিসনি। ওমা আকাশ কোথায়? উনি হয়তো রুমে আছে। আপিয়া যা তো, আকাশকে ডেকে আন। আকাশকে বলি বৌমাকে ওখান থেকে ট্রান্সফার করিয়ে এখানে অ্যাডমিশন করতে। না বাবা, তার কোনো প্রয়োজন নেই। মাত্র তো ৪৫ মিনিট সময় লাগবে যেতে। আমি ওখানেই যেতে পারবো। ট্রান্সফার করানোর দরকার নেই। ওখানে যেতে ৪৫ মিনিট আর আফিয়ার ভার্সিটি আমাদের বাসা থেকে ১০ মিনিট লাগে মাত্র। আফিয়া যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে। দুজনকে আমি সমান চোখে দেখি। তাছাড়া তুমি রোজ একা, একা অত দূরে যাবে ব্যাপারটা ভালো দেখায় না। আফিয়া তুই যা, আকাশকে ডেকে আন। আফিয়া প্রিয়ন্তীর কানের কাছে মুখ এনে বলল, ভাইয়া কিন্তু আমার ভার্সিটিতে মাস্টার্স পড়ছে। তুমি ভর্তি হলে ভালোই হবে। আফিয়া কথাটা বলে চলে গেল। প্রিয়ন্তী মনে মনে ভাবল, আপু তাহলে ইচ্ছে করে বাবাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে বলছে, যে ঘরে ছেলের ঘরে আমাকে বউ বলে মানে না, সে কি করে বাইরে মানবে? হয়তো এখন সবার সামনে বলবে আমাকে সে চেনেই না। আফিয়া রুমে ঢুকে বলল, ভাইয়া বাবা তোমাকে ডাকছে, এখনই নিচে আয়।" আকাশ বেডে অন্যমনস্ক হয়ে বসে আছে। আফিয়ার কথা হয়তো তার কানে জানি। আফিয়া চলে যেতে নিয়ে আবার ঘুরে এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি যে কিছু বলছি শুনছিস তুই? আকাশ কিছুটা কেঁপে উঠে বলল, তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। তোকে কয়েকটা মাস আগে একটি ভাইয়া তোর কথা আমি পরে শুনবো, বাবা তোকে নিচে যেতে বলছে কেন? নিজে গিয়ে শুনে নে। আফিয়া চলে যেতে নিলে আকাশ বলে উঠল, বোন আমার কথাটা একটু শুনে যা। ঠিক আছে বল, একটু বলবি কিন্তু? একটু বলছি। তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, যার নাম দিয়েছিলাম মায়াপরি, ওকে আমি পেয়ে গেছি। আফিয়া কোমরে হাত দিয়ে বলল, ভাইয়া তোর এখন বউ আছে আর তুই সেই অচেনা অজানা মায়াপরীকে নিয়ে পড়েছিস। এমনিতে তো ভাবিকে মেনে নিসনি, এখন তোর মুখে অন্য মেয়ের কথা শুনলে ভাবি কষ্ট পাবে। ভেবে দেখেছিস ভাবির মতো একটা বউ পেয়ে গেছিস, এটাই তোর ভাগ্য। আফিয়া আমার পুরো কথাটা তো শোন আগে। আমি যার কথা বলছি সেই। শুনবো না তোর কথা, গেলাম আমি। আফিয়া চলে যেতে আকাশ কপালে হাত রেখে বলল, ধ্যাত, এই মেয়ে নাও আমার পুরো কথা না শুনে উল্টে আমাকে কথা শুনিয়ে চলে গেল। আকাশের বাবা মা দুজনে বসে আছে, কথা বলছে। আকাশ এসে বলল, বাবা তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ। তোর কি আজ এবং আগামী দুদিনে কোনো কাজ আছে? অবশ্যই তোর বিশেষ কোনো কাজ নেই আমি জানি, যদিও থাকে তা ক্যান্সেল করবি। আকাশের মা বলল, তোমার ছেলে আর কি কাজ থাকবে? ওর প্রধান কাজ হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আকাশ কিছু বলতে নিলে ওর বাবা বলে উঠল, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কমা আকাশ, শুনলাম কাল রাতে বাড়ি ফিরছিস। ভদ্রঘরের ছেলেমেয়েরা বেশি রাত করে বাড়ি ফেরে না, এটা নিশ্চয়ই তোর অজানা নয়। যাই হোক, আসল কথা আসছি। আমি ভাবছি বৌমার পড়াশোনাটা চালিয়ে যাও, কিন্তু এখান থেকে ওর যাতায়াতের সমস্যা হবে। ওকে তোদের ভার্সিটিতে অ্যাডমিশন করাতে চাইছি এখন থেকে, কাছেই আর আফিয়ের সাথে বৌমার যাওয়া আসা করতে পারবে। আমি চাচ্ছি বৌমাকে ওর ভার্সিটি থেকে ট্রান্সফার করে এখানে অ্যাডমিশন করানোর পর তুই সব কিছু করবি, পারবি তো? আকাশের চোখ কেমন জল জল করে হয়ে উঠলো। কিছু না ভেবে বলল, হ্যাঁ বাবা আমি পারবো। আকাশের মা হাঁ করে তাকালো ছেলের দিকে। উনি হয়তো ভাবে
আকাশ বিনা বাক্যে হ্যাঁ বলে দিবে। প্রিয়ন্তী পেছনে দাঁড়িয়েছিল। আকাশে এভাবে রাজি হতে অবাক হলো প্রিয়ন্তী। ও ভেবেছিল আকাশ হয়তো বলবে, "আমি পারব না ওই মেয়েটার জন্য কিছু করতে।" প্রিয়ন্তী পরক্ষণে আবার মনে, মনে বলল, "ধ্যাৎ! এত অবাক হওয়ার কি আছে? এই আকাশ আহমেদ তো ওর বাবা-মার সামনে জিরো। এটা ভুলে গেছি কেন আমি?" প্রিয়ন্তী রেডি হয়ে বসে আছে অথচ আকাশের কোনো খবর নেই। প্রিয়ন্তী আফিয়া রুমে গেলে আকাশ ফোন দিতে বলার জন্য, "আপু আসবো?" আফিয়া হিজাব বাঁধতে, বাঁধতে বলল, "ভাবি তুমি এসো, এসো। আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? তোমার যখন ইচ্ছে চলে আসবে।" "আচ্ছা আপু, আসবো।" "আপু তুমি কোথায় যাচ্ছ?" "হ্যাঁ, ভার্সিটি যাবো। ইম্পোর্টেন্ট ক্লাস আছে।" "ভাবি তোমাকে তো ড্রেস পরে খুব সুন্দর লাগছে। আর হিজাব তো মাশাআল্লাহ আরো বেশি সুন্দর দেখতে লাগছে তোমাকে। কোথাও যাবে নাকি?" "বাবা বলল না তোমার ভাইয়াকে আমার ভার্সিটি থেকে ট্রান্সফার করিয়ে এখানে অ্যাডমিশন করাতে। তাই তোমার ভাইয়া রুমে এসে বলল রেডি হয়ে হতে। ভার্সিটি যেতে নাকি আজই ট্রান্সফার করানোর ব্যবস্থা করবে।" বাবা ভাইয়াকে দায়িত্ব দিল আর সে রাজি হয়ে গেল। তাও আবার তোমার ব্যাপারে। এতেই বোঝা যাচ্ছে আমার ভাইয়া একটু হলেও তোমার প্রতি দুর্বল আছে। আরে হবে নাই বা কেন? আমার এত সুইট ভাবিকে দেখে হয়তো আমার ভাইয়া সত্যি প্রেমে পড়েছে। আপু তুমি বাড়িয়ে বলছো। আমি মোটেও অত সুইট না। আর তোমার ভাইয়া আমার প্রেমে পড়বে ইম্পসিবল। আর দুর্বল হওয়া তো দূরের কথা। সে তো আমার দিকে ভালো করে তাকায়ও না। তোমার ভাইয়া যা করেছে বাবা-মার মন রাখার জন্য করেছে। আফিয়া প্রিয়ন্তর গালে হাত দিয়ে বলল, "আমি জানি ভাবি তোমার খারাপ লাগবে। জানো তো ধৈর্যের ফল মিঠা হয়। ধৈর্য রাখো সব ঠিক হয়ে যাবে। ভাইয়া আসলে একটা মোহে আটকে গেছে। সেটা কেটে গেলে ভাইয়া তোমাকে বউয়ের মর্যাদা দেবে। এটা বিশ্বাস করো।" "কিসের মোহ?" "আরে তেমন কিছু না ভাবি। এখন আমাকে বের হতে হবে। তোমরা আর দেরি না করে বেরিয়ে পড়ো।" "আপু তোমার ভাইয়া কোথায় সেটা তো জানি না। তুমি একটু ফোন দিয়ে দেখো না। আমি তোমাকে ফোন দিতেই বলার জন্য এসেছিলাম।" "তোমার কাছে ভাইয়ের নাম্বার নেই?" "আসলে আপু আমার ফোনটা আমি মামিকে দিয়ে এসেছি। আমার কাছে ফোন নেই।" আপি হেসে আকাশের নাম্বার ডায়াল করে বলল, "ভাবি তুমি সত্যিই অনেক ভালো। নাও কথা বলো।" "না, না তুমি জিজ্ঞাসা করো উনি কোথায় আছে।" "আমি কেন? তুমি কথা বলো রিসিভ করে।" প্রিয়ন্তী কানের কাছে ফোন নিতে ওপাশ থেকে বলে উঠল, "হ্যাঁ বোন বল।" "আমি প্রিয়ন্তী, আপনি কোথায়? আমি তো তখন থেকে রেডি হয়ে বসেছি।" আকাশ একটু চুপ থেকে বলল, "নিচে এসে দাঁড়াও আমি আসছি।" "আচ্ছা।" প্রিয়ন্তী আপিয়ার ফোন দিলে আপিয়া বাই বলে বেরিয়ে যায়। প্রিয়ন্তী রুমে গিয়ে ব্যাগ নিয়ে আকাশের মাকে বলে গেটের সামনে এসে দাঁড়ালো। ২-৩ মিনিটের মধ্যে আকাশ বাইক নিয়ে প্রিয়ন্তীর সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। একদৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী পার্পল কালারের ড্রেস পরে মাথায় ব্লু হিজাব পরছে। সাজ বলতে ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক হালকা করে দেওয়া। তাতেই যেন অপ্সরের মতো লাগছে প্রিয়ন্তীকে। আকাশ ওর দিকে তাকিয়ে আছে দেখে প্রিয়ন্তী বিরক্তি নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, "এই লোকটার প্রবলেম কি? এভাবে কেন তাকিয়েছে? ওনার আচরণ আজ সকাল থেকে কেমন যেন লাগছে। কি হয়েছে কে জানে?" গাড়ির শব্দ শুনে আকাশের হুঁশ ফিরে। প্রিয়ন্তী তখন মাথা নিচু করে আছে। আকাশ নরম স্বরে বলল, "কি হলো? দাঁড়িয়ে আছে কেন? ওঠো বাইকে।" আপনি তো কিছু না বলে হাঁ করে তাকিয়েছেন। দাঁড়িয়ে থাকবো না তো কি করব? হাঁ করিনি, মুখটা বন্ধই ছিল আমার। এখন ওঠো। আমি কখনো বাইকে উঠিনি। উঠলে যদি পড়ে যাই? আকাশ এসে বলল, "ধরে বসলে পড়বে না। দেরি করো না, উঠে পড়ো।" প্রিয়ন্তী বাইকে উঠে আকাশের থেকে দূরে রেখে বলল, "এভাবে বসলেই তো পড়ে যাবে। আমাকে ধরে বসো। আপনি রাগ করবেন না তো?" আকাশের মনটা একটু খারাপ হয়ে গেল। প্রিয়ন্তী যে আকাশের বলা কথাগুলো মাথায় রেখেছে, একথা বলেছে সেটা সে বুঝতে পারছে। আকাশ হালকা হেসে বলল, "না রাগ করব না। বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেটা তো ঠিকঠাক করতে হবে। তুমি ভালোভাবে বসো আমার কাঁধে হাত রেখে।" "ও আমি তাহলে ঠিকই ধরেছিলাম। মিস্টার জিরো সাহেব নিজের বাবার কথা রাখতে এসব করছে। হুম।" প্রিয়ন্তী আকাশের কাঁধে হাত রেখে শক্ত করে ধরে বসে আছে বাইকে। আকাশ বাইক আস্তে চালাও প্রিয়ন্তী একটু পরপর আকাশের কাঁধ খামচে ধরছে। আকাশ একটা অদ্ভুত শিহরণ অনুভব করছে। আকাশ আগে কখনো নিজের মা আর বোন ছাড়া কোনো মেয়েকে এত কাছে যায়নি। বাইকে এ পর্যন্ত কোনো মেয়েকে তোলেনি, এমনকি নিজের বোনকেও না। আফিয়ে বাইকে উঠতে চাইলে বলতো, "ও বাইকে আগে তার বউকে ওঠাবে, তারপর তুই।" কথাগুলো ভেবে আকাশ নিঃশব্দে হাসছে। যদিও আকাশ এখনো প্রিয়ন্তীকে বউ বলে স্বীকার করেনি, কিন্তু তার মায়াপড়ে যে তার বাইকে উঠেছে এটা বা কম কিসের? কিন্তু যতটা পারছে আকাশের থেকে দূরে সরতে চাইছে। তারপরে একটু পরপর আকাশের পিঠের সাথে ওর শরীর ছুঁয়ে যাচ্ছে। না চাইতেও নিজের হাত দ্বারা আকাশের কাঁধ খামচে ধরছে। প্রিয়ন্তী ভেবেছিল আকাশ হয়তো রেগে যাবে, কিন্তু না, আকাশ চুপচাপ বাইক চালাচ্ছে। প্রিয়ন্তী মনে বাইকে ওঠার আগে যে মনটা ভয় ছিল সেই ভয় আর তেমন লাগছে না। বরং আকাশের এত কাছে থেকে নিজেকে সেফ মনে হচ্ছে। কেমন যেন একটা ভালো লাগা অনুভব করছে আকাশের প্রতি, যার একটু গত ২ দিন অনুভব করেনি প্রিয়ন্তী। প্রিয়ন্তীর সাথে থেকে আকাশ ও ট্রান্সফার করার সময় ব্যবস্থা করে ওকে নিয়েই বাড়ি ফিরে এলুম। রাত ৯:৩৩। আকাশ তখন বাড়ি ফিরছে। আকাশের মা অবাক হয়ে তাকিয়েছে ছেলের দিকে। "মা, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে?" "অবাক হব না? তুই আজ এত তাড়াতাড়ি বাড়িতে এসেছিস? যে ছেলে রাত ১০:৩০ টার আগে বাড়ি আসতো না, সে রাত ১০ টায় আগে এসেছে ভাবা যায়?"
মা তোমাদের প্রবলেম কি? দেরি করে ফিরলেও কথা শোনাও, আবার আজ তাড়াতাড়ি ফিরছি তাও কথা বলছো? ঠিক আছে, আমি কাল থেকে আবারও দেরি করে ফিরবো। না বাবা, আমি আর কিছু বলবো না। তুই আজকের মতো রোজ তাড়াতাড়ি বাড়িতে আসবি। আকাশ আর কিছু না বলে উপরে যেতে নিলে আফিয়া এসে সামনে দাঁড়ালো। আকাশ কপাট কুঁচকে বলল, কি হলো? সামনে দাঁড়ালে কেন? মায়ের মতো তুইও কি তাড়াতাড়ি ফেরা নিয়ে কথা শুনবি? মা তো তাড়াতাড়ি ফেরার কারণটা জানে না। আমি জানি, তাই এ বিষয়ে কিছু বলবো না। এখন বল, তোর হাতে কি? প্যাকেটটা কিসের? কি আছে? আকাশ ভুরু কুঁচকে বলল, এই প্যাকেটটা কিসের তোর না জানলেও চলবে। কি কারণ জানিস সেটা বল। কারণ? আর কি? আমার একমাত্র ভাইয়া, একমাত্র বউ মানে সুইট ভাবি, তার জন্য তুই তাড়াতাড়ি ফিরছিস, ঠিক বলছি না? আকাশ আফিয়ার মাথায় চারটি মেরে বলে, তুইও যেমন, তোর ভাবনাগুলোও তেমন। তবে তোর এই ভাবনাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আকাশ উপরে উঠে গেলে আফিয়া ওর মায়ের কাছে গিয়ে গলা জড়িয়ে বলল, মা কিছু বুঝলে? হুম, বুঝলাম। আমরা পিয়নদিকে বউ করে এনে ভুল করিনি। প্রিয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রুমে কারো আসার শব্দ পেয়ে রুমে এসে দেখলো আকাশ এসেছে। প্রিয়ন্তী এগিয়ে এসে কিছু বলবে, তার আগে আকাশ বলো, প্লিজ তুমি অন্তত জানতে চেও না এত তাড়াতাড়ি কেন ফিরলাম? নাও, এটা তোমার জন্য এনেছি। আকাশ প্রিয়ন্তীর দিকে প্যাকেটটা এগিয়ে দিয়ে প্রিয়ন্তী ওটার দিকে তাকিয়ে বলে, কি আছে এসে? নিজেই খুলে দেখো। প্রিয়ন্তী প্যাকেটটা নিয়ে কয়েক সেকেন্ডে ওটার দিকে চেয়ে সেটা খুললো। ভেতর থেকে একটা বাক্স দেখে প্রিয়ন্তী বড় চোখ করে বসলো। এ তো মোবাইল ফোন। কার? বললাম তো তোমার জন্য এনেছি। তার মানে এটা তোমার। প্রিয়ন্তীর চোখ জোড়া আগের চেয়ে আরো বড় হয়ে গেল। তারপর বাক্সটার দিকে তাকাচ্ছে, আবার আকাশের দিকে। আকাশ মুচকি এসে বলল, চোখ দুটো বেরিয়ে আসবে এভাবে দেখার কি আছে? না মানে আপনি আমাকে হঠাৎ করে ফোন এনে দিলেন তো? এটা আপনি রাখুন, আমার লাগবে না। চুপ, বেশি কথা বলো কেন? তোমার ফোন নেই, তাই নিয়ে এলাম। সবসময় মায়ের ফোন বা আফিয়ের ফোন নিতে তোমার হয়তো ভালো লাগবে না। তাছাড়া তুমি ভার্সিটি যাবে, কখন কি হয় বলা তো যায় না। ফোন থাকলে অনেক সুবিধা হবে। এখন থেকে এটাই ব্যবহার করবে। ফোনে আমি সিম সেটিং করে দিয়েছি। বাবা মা আফি আর আমার নাম্বারও সেভ করে দিয়েছি। তুমি তোমার ফ্যামিলির যারা আছে তাদের নাম্বার সেভ করে নিও। আর একটা কথা, বাইরের কাউকে নাম্বার দেবে না, ক্লোজ ফ্রেন্ড ছাড়া। আকাশ ওর কথা শেষ করে ওয়াশরুমে চলে গেলো। এদিকে প্রিয়ন্তীর জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সবটা স্বপ্নের মতো লাগছে। আকাশের বিহেভটা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের রাতে আকাশ যে আকাশকে দেখেছিল, তার সাথে এই আকাশের কোনো মিল খুঁজে পাচ্ছে না প্রিয়ন্তী। প্রিয়ন্তী নিজে নিজে বলতে লাগলো, যে ছেলে আমার যোগ্যতা নিয়ে কথা বলে আমাকে কখনো মানবে না বলেছে, সে এত ভালো ব্যবহার কি করে করছে আমার সাথে? আমি তো তাকে ফোনের কথা বলিনি। হঠাৎ নিউ ফোন এনে দিল কেন? আমার মাথায় তো কিছুই আসছে না। আসবে বা কী করে? বিয়ের প্রথম ২ দিন আমার ছায়াও তো দেখতে পারত না। আর আজ সকাল থেকে তার উল্টোটা। আল্লাহ জানে কী চলছে এই আকাশের মাথায়। রাতে ডিনার করে এসে আকাশ বেডে বসে ল্যাপটপে কিছু করছে। প্রিয়ন্তী চুপচাপ গিয়ে সোফায় এসে বসে পড়ল। আকাশ আর চোখে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, ফোনটা যেভাবে দিয়েছি ওভাবেই রেখে দিয়েছো। বাক্সটা খুলে তো দেখতে পারো, নাকি আমার দেওয়া কিছু নেবে না তুমি? প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে বলল, কেন নেব না? অবশ্যই নিব। এখন তো কোনো দরকার নেই, তাই বের করিনি। আর শুনুন, আপনি দিয়েছেন এতে আমার কোনো প্রবলেম নেই। আপনি আমাকে বউ না মানলে আমি আপনাকে বর বলে মানি। আর আমি শুনেছি বর কিছু দিলে তা ফিরিয়ে দিতে নেই। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। এই মেয়েটা যে সে মনের অজান্তে অনেক আঘাত দিয়ে ফেলেছে। আকাশ এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। আকাশ ভাবছে, কেন সে নিজের আভিজাত্যের অহংকার করে তার মায়াপরীকে লোভী বলে ফেলল। সে যে মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও আকাশের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে। আকাশ বেডে শুয়ে আছে, দেখে প্রিয়ন্তী কিছু বলল না। বেড থেকে বালিশ নিয়ে সোফার কাছে যেতে আকাশ বলে উঠল, তুমি বেডে শুতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আমি এখানেই ঠিক আছি, নাকি এমনিতে আপনাকে ২ দিন কষ্ট করে সোফায় শুতে হয়েছে? আপনি বেডে ঘুমান, আমি সোফায় ঘুমাবো। আকাশ কিছু বলল না। শুধু তাকিয়ে থাকলো তার মায়াপরীর দিকে। প্রিয়ন্তী আজ ভার্সিটিতে যাবে। ২ দিন আগে আকাশ ওকে ভর্তি করে দিয়েছে। প্রিয়ন্তী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবটা বাঁধছিল। তখন আকাশ রুমে এলো। প্রিয়ন্তী মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে মনে মনে বলল, উহ! এই মেয়েটাকে দেখছি আমার মাথা খারাপ করে দিবে। এত সুন্দরভাবে লাগে ওকে, সিম্পল ভাবে থাকে। তারপরেও মনে হয় সবসময় নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখে। এমন তো মেয়েকেই আমি দূর থেকে ঠেলে দিতে চেয়েছিলাম। না, আমি ধনী গরিব বলে কাউকে আলাদা করে দেখতে পারবো না। এখন থেকে সবাই আমার চোখের সামনে সমান। আমি আমার মায়াপরীকে অনেক ছোট করে ফেলেছি। ওর যোগ্যতা কথা বলে অনেক। সত্যিই আমি অনেক বড় ভুল করেছি। এই যে জিরো সাহেব, কোথায় হারালেন? এতবার ডাকছি কিছুই শুনছেন না? আকাশ চমকে উঠল, কিছু বলছে না। জি বলছি, কি ভাবছিলেন? কতবার ডাকলাম? আমি তো ভেবেছি আপনি হয়তো অন্য জগতে হারিয়ে গেছেন। হ্যাঁ, হারিয়ে গেছিলাম আমার মায়ার জগতে। কি? এই মায়াপরীটা আবার কে? সময় হলে জানতে পারবে। তুমি রেডি? আফিয়া হয়তো নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, রেডি।
প্রিয়ন্তী আগে বেরিয়ে যেতে নিলে আকাশ নরম স্বরে পেছন থেকে ডাকলো, প্রিয়ন্তী। প্রিয়ন্তী চমকে উঠল। এই প্রথম আকাশের মুখে নিজের নাম শুনল। প্রিয়ন্তী আকাশের দিকে ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আকাশ মৃদু হেসে বলল, আমার একটা আবদার রাখবে? কি আবদার বলুন? তোমার হিজাবটা খুলে চুলগুলো ছেড়ে দাও, ঠিক যেমন চুল ছেড়ে থাকতে। আকাশ, আগে চুল ছেড়ে থাকতাম, আপনি কি করে জানলেন? আমি তো এমনি বলছি, হয়তো না থাকতে, তাই বললাম। প্লিজ আজকের মতো চুলটা ছেড়ে দাও, কাল থেকে রেগুলার হিজাব পরবে। কিন্তু কথা বাড়ালো না। ওর খুব ইচ্ছে করলো আকাশের আবদারটা রাখতে। শুধু তো চুলগুলো ছেড়ে দিতে বলছো, এটা তো কঠিন কিছু না। কিন্তু বিয়ের আগে মাঝে মাঝে হিজাব পরতে শখ করে, বিয়ের পরে নতুন নতুন জায়গায় এখন তো নিজের মতো চলাফেরা যাবে না। তাছাড়া আফিয়া এবারে মেয়ে হয়ে হিজাব ছাড়া বের হয় না, প্রিয়ন্তী বাড়ির বউ হয়ে হিজাব ছাড়া বের হবে, এটা ভালো দেখায় না। তাই প্রিয়ন্তী হিজাব পরতে শুরু করলো। প্রিয়ন্তী হিজাব খুলে বাঁধা চুলগুলো ছেড়ে দিতেই তার অবাধ্য চুলগুলো পিঠে কোমর ছড়িয়ে পড়ল। আকাশ মুগ্ধ হয়ে চেয়ে আছে সেই চুলের দিকে। প্রিয়ন্তী আকাশের সামনে আসতে আকাশ মুচকি এসে বলল, চুল ছেড়ে দিয়ে অনেক সুন্দর লাগছে তোমাকে। প্রিয়ন্তী একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, কেন, হিজাব পরে কি খারাপ দেখায় আমাকে? উহ, একটু খারাপ দেখায় না। হিজাব পরা অবস্থায় তোমাকে পবিত্র লাগে। তুমি কাল থেকে আবারও হিজাব পরবে। আকাশ, প্রিয়ন্তী, আফিয়া একসাথে ভার্সিটি যাচ্ছে। আফিয়া না থাকলে আকাশ প্রিয়ন্তীকে নিয়ে বাইকে যেত। তিনজনে তো যাওয়া যাবে না, তাই নিজেদের গাড়িতে যাচ্ছে। আকাশ ড্রাইভারের পাশের সিটে বসেছে, প্রিয়ন্তী আর আফিয়া পেছনে। আফিয়াও আজ হিজাব খুলে চুল ছেড়ে দিছে। আফিয়া খুব সুন্দর লাগছে চুল ছেড়ে। ওর চুলগুলো একদম সিল্কি, তবে বেশি বড় নেই। আকাশ একটু পর পর ঘুরিয়ে পেছনে তাকিয়ে তার মায়াপরীকে দেখছে। বাতাসে প্রিয়ন্তীর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, সামনের কাটা চুলগুলো চোখে মুখে আচরণ করছে। প্রিয়ন্তী বিরক্ত মুখে সব চুল সরিয়ে চুলগুলো সরিয়ে দিল। আকাশের খুব হাসি পাচ্ছিল প্রিয়ন্তীর বিরক্তিমাখা মুখটা দিয়ে। ওর খুব ইচ্ছে করছিল নিজের হাতে তার মায়াপরি এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিতে। ভার্সিটির সামনে নেমে আফিয়া প্রিয়ন্তী আর আকাশের ভেতরে ঢুকলো। একটু সামনে এগোতে অনেক দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ালো। আকাশ এসে বলে, কি, কিভাবে এভাবে দৌড়ে আসলি কেন? আমার তো উড়ে আসতে মন চাইছিল, তোদের দেখে তো ডিপার্টমেন্টের ২ তলা থেকে দৌড়ে এসলাম। অনেক আর চোখে আফিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে আর হাঁপাচ্ছে। আকাশ বলল, আমাদেরকে আগে কখনো দেখিস নাই? ২ তলা থেকে তোর উড়ে আসতে হলো? দেখছি রে দোস্ত, এমন রূপে আগে কখনো দেখিনি। আমার যে হার্টবিট সেকেন্ড সেকেন্ড কেঁপে উঠছে। আকাশ অনেকের কথা বুঝতে না পেরে বলল, তোর মাথা হয়তো ঠিক নেই, কি বলছিস সব? তোর মুখে তো আগে এ ধরনের কথা শুনিনি। আফিয়া অনেকের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, ভাইয়া তুই তোর খারাপ বন্ধুকে সামলা, আমরা গেলাম। অনেক আফিয়াকে দিকে তাকিয়ে বলল, আমার মাথা ঠিক আছে, হৃদয়টা ঠিক নেই, বুঝেছো? এই হৃদয়টাকে কোনো এক রমণী দেখে থমকে দিয়েছে। প্রিয়ন্তী কিছু না বলে নীরব দর্শক হয়ে ওদের দেখছে। অনেকের চোখ প্রিয়ন্তীর দিকে পড়তে আফিয়াকে বলল, এটা কি তোমার নিউ ফ্রেন্ড? হুম, কেন, ভালো লেগেছে, প্রপোজ করবেন? আকাশ পর্যন্ত দুজনে আফিয়ার দিকে তাকালো। অনেক মুচকি এসে বলল, আমার ভালো লাগাটা অন্যকে, অনেক আগের থেকেই তাকে ভালো লাগে, মেবি ভালোবাসি তাকে, আর আজ তাকে দেখে আরও ভালো লাগছে। সো আমি ডানে বামে না তাকে সামনের দিকে তাকাতে চাই। আকাশ একটু হলে ভেবে নিয়েছিল অনেক হয়তো প্রিয়ন্তীকে দেখে এসব করছে, কিন্তু এখন অনেকের কথা শুনে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অনেক তোর পাগলামিগুলো পরে দেখবো, এখন আফিয়া তুই তোর ক্লাসে চলে যা, আমি প্রিয়ন্তীকে ওর ডিপার্টমেন্ট দেখিয়ে দিব। প্রিয়ন্তী আপিয়ার হাত ধরে, না, আপু যাবে আমার সঙ্গে। আকাশ কিছু বুঝতে পারছে না, প্রিয়ন্তী কিছুটা নার্ভাস লাগছে। নতুন ভার্সিটি, নতুন পরিবেশ, একটু তো নার্ভাস লাগবে। আকাশ প্রিয়ন্তীকে বলল, প্রিয়ন্তী, আফিয়া তো ইংলিশ ডিপার্টমেন্টে, ওই সামনের বিল্ডিংটায় ২ তলায় ওর ক্লাস হয়। আর তোমার ডিপার্টমেন্ট আরও ভেতরে, ওদিকে যেতে হবে না, আমি তোমাকে দেখিয়ে দিব। আকাশ প্রিয়ন্তীকে নিয়ে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সামনে এলে অনেকেও এলো। আকাশ বলল, ৩ তলায় অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যেতে পারবে না তো? সমস্যা হবে? আমি বাচ্চা নাকি যে হাত ধরে ক্লাসে নিয়ে আসবেন? আমি একাই যেতে পারবো। হুম। আচ্ছা শোনো, আমি ক্যাম্পাসে এসে ক্লাস শেষ হলে ফোন দিবে আমাকে। আর একদম নার্ভাস হবে না। প্রিয়ন্তী মুচকি এসে বলল, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আসছি। প্রিয়ন্ত চলে যেতে অনেক সন্দেহান দৃষ্টি বলল, কাহিনী কি রে? কে এই মেয়েটা? আমি তো সেটাই জানতে চাই, তোর কাহিনী কি? কাকে দেখে তোর হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে কাঁপছিল? আকাশ, আমার কথা ছাড়, আগে বল মেয়েটা কে? তুই এত কেয়ার করছিলি কেন? আমি তো ভেবেছিলাম আফিয়ার বান্ধবী হয়তো, পরে দেখলাম মেয়েটি ওকে আপু বলল। বললে না কে? বলবো, শোনো, কোনো রকম রিয়াক্ট করবি না তো? আরে বল না কে? ওর নাম প্রিয়ন্তী, ও সেই অচেনা মায়াপরি। ওই ক্যাফেতে যে মেয়েকে দেখে আমি চোখের মায়া হারিয়ে গেছিলাম, এটাই আমার মায়াপরি। ও তাহলে তো তোর সেই মায়াপরি? তোর চয়েস আছে বলতে হবে। যাক, উম, ভালো হয়েছে, এ তো খুঁজে পেয়েছিস ওকে। বাট এটা তো খারাপ কিছু না, তুই রিয়াক্ট করার কথা বললি কেন? এর পরেরটা শুনলে চমকাবি। যাই হোক, কোনো রিয়াক্ট করিস না। আসলে তাদের তোদের কাউকে বলা হয়নি, আমি গত সপ্তাহে বিয়ে করেছি, আর মায়াপরিটা আমার বউ। অনেক চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে কাছে আছে। আকাশ বলল, এই নিয়ে কথা বাড়িস না দোস্ত, সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমি তোকে সবটা বলছি। আকাশ অনেককে সবটা খুলে বলল। অনেক সব শুনে বলল, বুঝলাম, কিন্তু আকাশ, তুই প্রিয়ন্তীকে এত ছোট করে না দেখলেও পারতি। মেয়েটার মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে,
ওর কথা শুনে বোঝা যাচ্ছে। তাছাড়া তুই বললি না ওর বাবা-মা ছোট থাকতে মারা গেছে, তারপর থেকে মামার কাছে মানুষ হয়েছে। বাবা-মা ছাড়া একটা মেয়ে এত বড় হয়েছে, কতটা কষ্ট হয়েছে ভাবতে পারিস? আর তুই ওকে ওর যোগ্যতা নিয়ে কথা বলছিস, কাজটা ঠিক করিসনি। I know অনেক আমার ভুল হয়েছে। আমি তো ওর সম্পর্কে কিছু না ভেবে ওসব বলেছি। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। প্রিয়ন্তীর কাছে ক্ষমা চাই। প্রিয়ন্তী ক্লাস শেষে নিজুম নামে একটা মেয়ের সাথে পরিচিত হয়েছে। পাশাপাশি বসছিল দুজন। নিজুম মেয়েটা খুব মিশুক টাইপের। প্রায় ২ ঘন্টা প্রিয়ন্তীর সাথে মিশে গেছে। প্রিয়ন্তীও মেয়েটাকে খারাপ মনে হলো না। ওরা ক্লাস শেষ করতে একসাথে কথা বলতে নিচে চলে এলো। নিচে এসে দেখতে লাগলো আফিয়া ওদের দিকে আসছে। আফিয়া প্রান্তের সামনে এসে বলল, "ভাবি, ১ম দিনে ক্লাস কেমন লাগলো?" "ভালো লাগছে আপু। তবে ১ম দিন তো একটু বোরিং লাগছিল।" নিজুম আফিয়ার দিকে তাকিয়ে বলল, "আফিয়া আপু, প্রিয়ন্তীকে তুমি ভাবি বলছো কেন?" "আমার ভাইয়ার বউ, তাই ভাবি বলছে।" "ওমা! আকাশ ভাইয়া বিয়ে করছে? কই, ভাইয়া তো কিছু বলল না?" বিয়ের ব্যাপারে কাউকে জানানো হয়নি। আচ্ছা নিজুম, আগে বলো আমার ভাবিকে কেমন লেগেছে? হুম? খুব ভালো লেগেছে আপু। প্রিয়ন্তী আফিয়াকে বলল, "আপু তোমরা দুজনকে চেনো?" "হ্যাঁ।" সকালে ক্যাম্পাসে আসার পর যে ছেলেটি আমাদের সামনে এসে পাগলামো করলো, ওনার নাম অনিক। ভাইয়ের ফ্রেন্ড উনি। আর নিজুম অনিক ভাইয়ের বোন। নিজুম আফিয়ার দিকে এগিয়ে বলল, "আফিয়া আপু, ভাইয়া কি পাগলামো করছে? বাসায় গিয়ে তোমার ভাইয়ের থেকে শুনে নিও।" প্রিয়ন্তী ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে দেখে আকাশ কল দিয়েছে। রিসিভ করলো। "হ্যালো? ক্লাস শেষ হয়নি এখনো?" "হয়েছে একটু আগে।" "ও আচ্ছা শোনো, আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছি। তুমি আপিয়ার সঙ্গে বাড়ি চলে গেও।" আপিয়াকে আমি বলে দিছি। "হুম, আপু আমার পাশে আছে।" প্রিয়ন্তী ফোন কাটলো। আপিয়া বলল, "কি ভাবি? আমার কথাগুলো একটু হলে মিলে গেছে? দেখছো ভাইয়া তোমার কত কেয়ার করে?" প্রিয়ন্তী কিছু বলল না। নিজে হেসে বলল, "ভালোবাসা থাকবে, কেয়ার আসবে। আচ্ছা আপু, তুমি তো আমাদের ১ ইয়ার উপরে বয়সেও বড়। তাহলে প্রিয়ন্তীকে ভাবি ডেকেছো কেন?" তাতে কি, আমার বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকলে কেমন দেখায়? আর একটা মেয়েকে ভাবি ডাকতে ভালোই লাগে। আমার হবু ভাবিটাও কিন্তু অনেক কিউট। আর আজ অন্য লোকে আরও বেশি কিউট লাগছে। হয়তো তাকে দেখে আমার ভাইয়া পাগলামো করছে। নিজে হয়তো হবু ভাই মানে অনেক ভাইয়ের বউ কাউকে ভালোবাসে। আমি যতটা জানি ভাইয়া তাকে অনেক, অনেক পছন্দ করে। করতো, হয়তো ভালোবেসে ফেলেছে। আকাশ আজও বাড়াবাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। আজ এ নিয়ে আকাশের মা কিছু বলেনি। গত সপ্তাহে আকাশ রাত ৯:৩০টার আগেই বাড়ি ফিরেছিল। ছেলের এমন পরিবর্তন দেখে অনিলা আহমেদ খুব খুশি। প্রিয়ন্তী বাড়িতে এতদিন শাড়ি পরেছে, শাড়ি পরে চলতে অসুবিধা হয়, তাই আকাশের মা তাকে ড্রেস পরতে বলছে। প্রিয়ন্তী খুব নরমালভাবে থাকতে পছন্দ করে, তাই সালোয়ার কামিজ, চুড়িদার এসব পরতে কমফোর্টেবল ফিল করে। প্রিয়ন্তী আজ নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। রুমের লাইটটা অফ করে জানলার ধারে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী। আকাশের মা বোনের সাথে সারাদিন থেকে ভালো সময় কাটলো, এই রাতটা যেন তার কাটতেই চায় না। আকাশের বলা ১ম কথাগুলো মনে পড়লে ওর বুকে তীরের মতো আঘাত করে। কিন্তু প্রিয়ন্তী আকাশকে এখনো বুঝতেই পারছে না আকাশ ঠিক চাইছেটা কি। রুমের লাইটের আলো না থাকলে বাইরে আবছা আলোয় প্রিয়ন্তীর মুখটা খুব মায়াবী লাগছে। ওর মনে পড়ে থাকা নীল ড্রেসটা যেন ওকে অন্ধকারের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আকাশ রুমে ঢুকে অন্ধকারে দেখে প্রিয়ন্তীকে ডাকলো। কোনো সাড়া শব্দ না পেয়ে আকাশ একটু এগিয়ে গিয়ে আবছা আলোয় দেখতে গেল প্রিয়ন্তী জানলার ধারে দাঁড়িয়ে আছে। আকাশ কোনো কথা না বলে প্রিয়ন্তীর পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর নরম স্বরে প্রিয়ন্তীর নাম ধরে ডাকলো। কিন্তু তাতে ওর কোনো সাড়া পেল না। প্রিয়ন্তী সেই একইভাবে সামনে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। আকাশ প্রিয়ন্তীর কাঁধে হাত দিতে গিয়ে নামিয়ে নিল। একটু পর আবার আস্তে হাত উঠিয়ে আলতো করে প্রিয়ন্তীর কাঁধে হাত রেখে বলল, "প্রিয়ন্তী কি হয়েছে? কিছু বলছো না যে?" প্রিয়ন্তী কেঁপে উঠল আকাশের হাতের ছোঁয়ায়। আকাশ দ্রুত হাত সরিয়ে নিল। "সরি, আসলে আমি ডাকছিলাম, তুমি সাড়া দিচ্ছিলে না, তাই কাঁধে।" "ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনি কখন এসেছেন?" প্রিয়ন্তীর গলাটা কাঁপছিল কথা বলার সময়। ও এখনো আকাশের থেকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছে। আকাশ প্রিয়ন্তীর কোনো কথা উত্তর না দিয়ে রুমের লাইট জ্বালিয়ে গেল। প্রিয়ন্তীর সামনে গিয়ে বলল, "প্রিয়ন্তী মাথা তুলো, তাকাও আমার দিকে।" "কি হলো? তাকাও বলছি।" প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে গেল। আকাশ আচমকা প্রিয়ন্তীর গালে নিজের হাত রেখে বলল, "কি হয়েছে? তোমার চোখে পানি কেন?" প্রিয়ন্তী কিছু বলবে কি, তো চোখ বড় বড় করে তাকিয়েছে আকাশের দিকে। আকাশ ওর গালে এভাবে হাত রেখেছে সেটা হয়তো মানতেই পারছে না। আকাশ রেগে বলল, "কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করছি, শোনোনি? কি হয়েছে? কাঁদছো কেন?" প্রিয়ন্তী খানিকটা কেঁপে উঠল। অভিমান কণ্ঠে বলল, "কিছু হয়নি। আর আমার চোখের পানি কাউকে দেখতে হবে না।" প্রিয়ন্তী সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আকাশ আর কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। প্রিয়ন্তী রাতে খাবে না বলেছে, তাই আকাশের মা বলেছে খাবার রুমে পাঠিয়ে দিতে। আকাশ প্রিয়ন্তীকে অনেকবার বলেও খাওয়াতে পারেনি। আকাশ না খেয়ে রেখে দিল। প্রিয়ন্তী সোফায় শুয়ে আছে। আকাশ বেডে শুতে বলছে, প্রিয়ন্তী সেটাও শোনে না। এমনকি আকাশের সাথে কোনো কথাও বলছে না। আকাশ আর কিছু না বলে রেগে শুয়ে পড়ল। রোজকার মতো আজও সকালে প্রিয়ন্তী কোরআন পড়ার শব্দ শুনে আকাশের ঘুম ভেঙে গেল। এটা যেন ওর অভ্যাসে পরিণত হয়েছে। রোজ সকালে প্রিয়ন্তীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছে। আকাশের ১ সপ্তাহের বেশি হলো তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো। তোমার মামা কাল অফিসে বলেছিল তোমাকে আর আকাশকে ওই বাড়ি
গিয়ে ঘুরে আসতে। আজ তো তোমার ভার্সিটি অফ, যাও ঘুরে এসো। প্রিয়ন্তী মাথা নিচু করে রইল, কিছু বলল না। কি আর বলবে, আকাশ হয়তো যেতে চাইবে না ওর সাথে। একা যাওয়াটা তো ভালো দেখে না। আর যদি একাই যায় তাহলে মামি কথা শোনাবে। আকাশের মা প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, প্রিয়ন্তী কিছু বলছিস না কেন, মন খারাপ তোর? আকাশ কিছু বলছে? আকাশ এতক্ষণ চুপ খাচ্ছিল, ওর মায়ের দিকে শুনে প্রিয়ন্তীর দিকে তাকালো। না মা, উনি কিছু মনে করেন, আসলে আমি যেতে চাইছি না ও বাড়িতে। একা গেলে মামি আমাকে কথা শোনাবে, সাথে মামাকেও। তাই আমি চাই না মামা আমার জন্য ছোট হোক। তুই কেন একথা বলছিস আমি বুঝতে পারছি, কিন্তু তুই একা কেন যাবি? আকাশও যাবে তোর সঙ্গে। কিরে আকাশ, প্রিয়ন্তীকে নিয়ে ওর মামার বাড়ি যেতে তোর কোনো প্রবলেম আছে? আকাশ মৃদু হেসে বলল, না আমার কোনো প্রবলেম নেই, আমি তো ফ্রি আছি। প্রিয়ন্তী আশ্চর্য হয়ে তাকালো আকাশের দিকে। আকাশ ওর সঙ্গে যেতে রাজি হবে এটা কল্পনা করতে পারেনি। আকাশ বলে উঠল, আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? নাকি আমাকে তোমার সঙ্গে তোমার মামার বাড়ি নিয়ে যেতে চাচ্ছ না? আকাশ কি বলছিস তুই? প্রিয়ন্তীকে তোকে নিতে চাইবে না কেন? মা আমি এমনি এমনি বলছি না, দেখো প্রিয়ন্তী কীভাবে আমার দিকে তাকিয়েছে। প্রিয়ন্তী আর আকাশ একটু আগে মামার বাড়ি এসেছে, প্রিয়ন্তীর মামা তো খুব খুশি হয়েছে ওদের দেখে। প্রিয়ন্তীর মামিও হাসি মুখে কথা বলছে, কিন্তু প্রিয়ন্তী ঠিকই বুঝতে পারছে আকাশকে দেখে সে কিছু বলছে না, তবে মনে মনে ঠিকই রাগে ফুঁসছে। দুপুরবেলা খাবার খেয়ে আকাশ প্রিয়ন্তীর রুমে গিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে কেউ রুমে ঢুকে শব্দ, সেদিকে তাকালো। 5 থেকে 5.5 বছরের একটা বাচ্চা মেয়ে আকাশের সামনে এসে কোমরে হাত রেখে উম, দুই চোখ ছোট ছোট করে বলল, তুমি আমার আপনিকে কেন নিয়ে গেছো? আকাশ উঠে সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটার গালে এক হাত রেখে আদরে গেল, বলে, তোমার নাম কি আর তোমার আপনিকে? মেয়েটি আকাশের গাল থেকে হাত সরিয়ে বলল, আমার মুখে হাত দিবে না। তুমি আপনিকে নিয়ে গেছো, তুমি খুব পচা লোক। আপনি আমাকে রোজ চকলেট এনে দিত, কত আদর করতে, এখন আমাকে কেউ চকলেট দেয় না, আদর করে না। রাইনামণি এখানে সে কি আমার উপর অভিমান করেছে? আমি তো তোর জন্য অনেকগুলো চকলেট এনেছি, আর ভাবছি এতগুলো আদর দিব তোকে। দরজায় দাঁড়িয়ে প্রিয়ন্তী হাসি মুখে কথাগুলো বলে এগিয়ে এলো। মেয়েটির মুখে হাসি ফুটে উঠলো। প্রিয়ন্তীর সামনে গিয়ে ইশারায় বলল, নিচু হতে। প্রিয়ন্তী নিচু হতে মেয়েটি ওর গলা ঝরিয়ে দুই গেলে চুমু দিয়ে বলল, আপনি, আমি তোমাকে অনেক মিস করছি। তুমি কেন চলে গেছে? তোমাকে এই পচা লোকটা নিয়ে গেছিলো তাই না? আমি জানি তো আমার বোনটা আমাকে অনেক মিস করছে, তাই তো দেখা করতে চলে এসেছে। আর উনি পচা লোক বলছো কেন? উনি খুব ভালো। উনি তোমার ভাইয়া হন, ভাইয়াকে সালাম দাও। না দেইনি। রিয়ান ভাইয়া বলেছে উনি নাকি তোমাকে নিয়ে গিয়েছিল, তাই আমি রাগ করেছি এই ভাইয়াটার উপর। ও তাই? কিন্তু আমি তো চলে এসেছি, তোমাকে না বলেছি সবাইকে সালাম দিতে হয়? যাও ভাইয়াকে সালাম দাও। রায়না আকাশের দিকে ঘুরে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আকাশ ওদের কথা শুনে বুঝতে পারছে এটা প্রিয়ন্তীর বোন হয়। প্রিয়ন্তী যে ওকে খুব ভালোবাসে তাও ওদের কথা শুনেই বোঝা যাচ্ছে। আকাশ মুচকি এসে বলল, ওয়ালাইকুম সালাম। আমি এখন বুঝতে পারছি তুমি কেন রেগে আছো আমার উপর। এটা তোমার আপনি তাই তো? কিন্তু তোমার আপনি তো চলে গেছে, এখনও রেগে আছো কেন আমার উপর? না আমি আর রেগে নেই, আপনি তো বললো তুমি খুব ভালো। জানো তো আপনি বলছে যারা ভালো তাদের উপর রাগ করতে নেই। ও আচ্ছা, তোমার নামটা কি বললে না তো? আমার নাম রাইনা। আকাশ রাইনাকে তুলে বেডে বসিয়ে দিল। আমার ছোট্ট শালিকা তো অনেক কিউট, নামটাও খুব সুন্দর। চকলেট পছন্দ করো খুব? খুব। আচ্ছা এখন থেকে তোমার আপনি নেই, আমি তোমাকে চকলেট এনে দিব। প্রিয়ন্তী অনেকগুলো চকলেট রাইনাকে এনে দিয়ে বলল, আমার বোন, আমি আমি চকলেট দিব, আপনাকে কেউ দিতে হবে না। আমার শালিকা আমি দিব, কারো কোনো কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই। আমাকে বউ বলে মানেন? আপনি যে ওকে শালিকা বলছেন? প্রিয়ন্তী নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ কি বলবে বুঝতে পারছে না। প্রিয়ন্তী আকাশকে আর কিছু বলল না। আকাশ উত্তরের অপেক্ষা না করে প্রিয়ন্তী রাইনার দিকে তাকিয়ে বলল, রাইনা, রিয়ান কোথায়? ও বাড়িতে নেই? আছে তো, ভাইয়া গেম খেলতে, জানো আপনি? তুমি চলে যাওয়ার পর ভাইয়া আমাকে আর গেম খেলতে দেয় না। আচ্ছা, ওকে বকে দিব, এখন কার্টুন দেখবে এখন। প্রিয়ন্তী রাইনাকে রুম থেকে বেরিয়ে গেল। আকাশ যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, আমার মায়াপরীটা অনেক অভিমান করেছে। আর দেরি করা যাবে না, মনে হয় সংশয় দূর করে অভিনয় ভাঙাতে হবে। আকাশ প্রিয়ন্তী আজ মামা বাড়িতে থাকবে। যদিও আকাশ বলেছিল আজই চলে যাবে, কিন্তু মামা বারবার থেকে বলেছে, তাই থাকতেছে। তাছাড়া প্রিয়ন্তী এ বাড়িতে এসে মামাতো ভাই রিয়ান আর বোন রাইনাকে পেয়ে প্রাণ ফিরে পেয়েছে, মন খুলে হাসছে। প্রিয়ন্তীর হাসির একটু ঝিলিক আকাশের মনকে আরও দমিয়ে রাখছে। আজকে মন চাচ্ছে এই হাসিতে বাধা পড়তে। তাই আকাশ চাইছে না প্রিয়ন্তীর এমন মন কাড়া হাসিটা কেড়ে নিতে। রাইনা আকাশের সাথে একসাথে মিলে আকাশ ও হাসি দুষ্টুমিতে মেতে উঠেছে রাইনার সাথে। প্রিয়ন্তী আকাশকে আগে এভাবে হাসতে দেখেনি। ওইভাবে হাসতে দেখে মনে মনে বলতো, উনি হাসতেও পারে, কই কদিন তো এভাবে কখনো হাসতে দেখিনি। কত সুন্দর ওনার হাসি, মন চাইছে এক্ষুনি বলে, আকাশ আপনি সবসময় এইভাবে হাসবেন, হাসলে আপনাকে সুন্দর লাগে। ধ্যাত কি ভাবছি আমি, আমার তো ওনার উপর বিন্দু পরিমাণ অধিকার দেখানোর ক্ষমতা নেই। উনি তো সে পথ নিজেই বন্ধ করে দিয়েছেন। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, উনি কেন এত কেয়ার করে আমার নিজে থেকে আমার সাথে আসতে রাজি হয়ে গেল। হয়তো সবটা তার বাবা মায়ের মন রাখার জন্য। রাত্রি 11টার দিকে আকাশ রুমে এসে বেডে হেলান দিয়ে বসে উপরের দিকে তাকিয়ে আছে, কিছু ভাবছে। একটু পর প্রিয়ন্তী রুমে এলো। আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চয়ই এসি ছাড়া প্রবলেম হচ্ছে তাই না? আবার এই রুম ওয়াশরুমে প্রবলেম হওয়ারই কথা। আপনি মামার বাড়ির কথা রাখতে থাকলেও পারতেন। আমি তো ফিরে যেতে চেয়েছিলাম। প্রিয়ন্তী তুমি কি জানো
তুমি বড্ড বেশি কথা বলছে ফেলছো। আমি কি একবার বলছি আমার এখানে থাকতে কিছুতে প্রবলেম হচ্ছে? বলতে হবে না, আমি তো বুঝতে পারছি এত বড় ঘরের ছেলে এমন একটা বাড়িতে মানিয়ে নেওয়াটা খুব কষ্টকর। যেমন দেখুন আমি এই পরিবেশে বড় হয়েছি, তাই আমার আপনাদের বাড়িতে মানিয়ে নিতে প্রবলেম হচ্ছিল। এসির হাওয়াটা আমার সহ্য হচ্ছিল না, এই ফ্যানের বাতাসটাই আমার ভালো লাগে। আকাশ আর কিছু বলল না, শুধু তাকিয়ে দেখলো। প্রিয়ন্তী বেড থেকে বালিশ নিতে গেলে আকাশ বলল, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? রুমে তো সোফা নেই, বেডেই শুয়ে পড়ো। সোফা নিতে কী হয়েছে, মেঝে তো আছে, মেঝেতেই শুয়ে পড়বো। প্রিয়ন্তী কথা বাড়িয়ে না, চুপচাপ বেডে শুয়ে পড়ো, আমার কোনো প্রবলেম হবে না। আর যদি আমার কথা না শোনো আমি রুম থেকে বেরিয়ে যাব, তখন তোমার মামিকে কি বলবে তুমি? না না, বের হতে হবে না, আমি বেডেই শুয়ে পড়ছি। আকাশ বাঁকা হেসে শুয়ে পড়লো। প্রিয়ন্তীর মাঝে একটা কোল বালিশ রেখে মনে মনে আকাশকে বকতে বকতে বেডের এক কোণে শুয়ে পড়লাম। এত কর্নারে শুয়ে পড়ছো কেন? পড়ে যাবে। পড়লে পড়বো, তাতে কি? আপনার কি, আপনি ঘুমান। আমার অনেক কিছু। প্রিয়ন্তী ঘুরে তাকিয়ে বলল, অনেক কিছু মানে? কিছু না, তুমি এদিকে চেপে শো। মাঝে তো বর্ডার দিয়েছি, আমি ওদিকে যাব না, ভয় নেই। আর শোনো, মনে মনে না বকে জোরে বকবে। এরপর থেকে আমি কিছু মনে করবো না। প্রিয়ন্তী অবাক হয়ে ভাবলো আমি মনে মনে ওনাকে বলছি। জিরো সাহেবের মনও পড়তে জানে। কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলে উঠল, ঘুমিয়ে পড়ছো? না, কেন? কিছু কথা বলার ছিল। প্রিয়ন্তী, আমাকে ক্ষমা করা যায় না? আমি জানি আমি ভুল করেছি। তোমাকে ছোট করে সেদিন তোমাকে ওসব বলা উচিত হয়নি। আমি তোমাকে বউ বলে মেনে নিয়েছি। তুমি সব ভুলে যাও প্লিজ। প্রিয়ন্তীর চোখে পানি জমে গেছে। আকাশ ওকে বউ বলে মেনে নিয়েছে শুনে বুকের ভিতরটা ঢুক করে উঠলো। মনে মনে খুশি হলো, অভিমানে সেই খুশিটা চাপা পড়ে গেল। নিজেকে স্বাভাবিক করলো। মিস্টার আকাশ আহমেদ, আপনি কেন ক্ষমা চেয়েছেন? নিজেকে ছোট করছেন আমার মতো একটা মেয়ের কাছে? আপনি হয়তো জানেন না, না চাইলে সব ভুলে যাওয়া যায় না। আজ আমার জায়গায় যদি আপনি থাকতেন কি করতেন আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? কি বলবেন খুঁজে পাচ্ছেন না? থাক, আর কিছু বলতে হবে না, ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে আকাশ প্রিয়ন্তীকে নিয়ে বাড়িতে চলে গেল। প্রিয়ন্তী সবসময় আকাশের থেকে দূরে দূরে থাকে, প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না। প্রিয়ন্তী চায় আকাশ পাশে থাকতে, মন খুলে কথা বলতে, কিন্তু পারে না, কোথাও একটা বাধা পড়ে যায়। প্রিয়ন্তী আকাশের মা ড্রয়িং রুমে গল্প করছিল, এমন সময় আকাশ এলো বাড়িতে। ওর সাথে অল্প বয়সী দুটো ছেলে এসেছে। ছেলেদের একজনের হাতে বড় বাক্স এর মতো কিছু একটা, অন্যজনের হাতে একটা ব্যাগ। আকাশের মা উঠে দাঁড়িয়ে বলল, আকাশ, ওরা কারা আর হাতে এগুলো কি? মা, আমার রুমে একটু কাজ করতে হবে, তাই এদের নিয়ে এসেছি। এই, তোমরা আসো আমার সঙ্গে। আকাশ আমার প্রিয়ন্তীকে জিজ্ঞেস করলো, প্রিয়ন্তী, তোদের রুমে কিছু নষ্ট হয়েছে? কই না তো, সবই তো ঠিক আছে। সব ঠিক থাকতে গেলে কী কাজ করবে? ছেলেটার মাথায় কখন কি জানে, কে জানে। যা রুমে গিয়ে দেখ কী কাজ করছে। যাচ্ছি। প্রিয়ন্তী রুমে এসে থেকে অবাক। এসব কী করছেন? এসি থাকতে ফ্যান কেন? আজ থেকে রুমে এসি চলবে না, ফ্যান চলবে। কিন্তু কেন? আকাশ প্রিয়ন্তীর পাশে এসে আস্তে করে বলল, আমার বউয়ের নাকি এসির হাওয়া ভালো লাগে না, তার ফ্যান হাওয়া পছন্দ, তাই তার জন্য সামান্য এই আয়োজন। প্রিয়ন্তী আকাশের দিকে চোখ তাকিয়ে দেখে বলে, আপনার কী হয়েছে বলুন তো? প্রথম থেকে বউ বলেন নেননি, আর এখন বউয়ের জন্য এত দরদ আসছে কোত্থেকে? এই, কি করছো? বাইরের লোকের সামনে আস্তে কথা বলো। কি যেন বললে? দরদ কোথা থেকে আসছে জানতে চাও? আকাশের বুকে বাঁ পাশে হাত রেখে প্রিয়ন্তীর কানের কাছে মুখ এনে বলল, এই যে এখান থেকে। শুধু দরদ নয়, ভালোবাসাটাও আছে এখানে। একটা সুযোগ দাও, দেখবে তোমার কোনো অভিযোগ থাকবে না আমার উপর। প্লিজ প্রিয়ন্তী, আর অভিমান করো না। আমার ভুলটা শুধরে নিতে চাই, সে সুযোগটা দাও। আকাশ প্রিয়ন্তীর নিঃশ্বাস পড়েছিল প্রিয়ন্তীর ঘাড়ে মুখে। কথাগুলো বলছিল, বিশ্বাস করতে পারছিল না প্রিয়ন্তী। কেবল মনে মনে বলছিল সবটাই স্বপ্ন, কিন্তু না, স্বপ্ন নয়, বাস্তব। আকাশ এখনও দাঁড়িয়ে আসছে তার মায়াপরীর দিকে। প্রিয়ন্তী সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। প্রিয়ন্তী আফিয়ার রুমে গিয়ে দরজা আটকায় দাঁড়ায়, হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ থেকে অঝরে পানি পড়ছে। এ চায় এ কান্না কাউকে দেখাতে। ছোটবেলা থেকে মেয়েটা নিজের কষ্টগুলো নিজের মধ্যে চাপা রাখতে রাখতে নিজেকে কঠিন বানিয়ে ফেলেছে। কষ্ট পেলে একাই পাবে, কেন শুধু অন্যকে নিজের কষ্টে সামিল করবে? আপিয়া ভার্সিটি দিচ্ছে, তাই প্রিয়ন্তী ওর রুমে একা থেকে নিজেকে হালকা হলো। প্রিয়ন্তী আজ নিজে না বুঝতে পারে এই কান্না সুখের নাকি দুঃখের। ওদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে। প্রিয়ন্তীর কাছে আকাশ ছিল একদম অচেনা, তবে এখন অনেকটাই চিনেছে আকাশকে। প্রিয়ন্তীর মনে আস্তে আস্তে ভালো লাগা সৃষ্টি হয় আকাশের প্রতি। এমনকি ভালোবেসে ফেলেছে ও আকাশকে। হ্যাঁ, প্রিয়ন্তী আকাশকে ভালোবেসে ফেলছে। প্রিয়ন্তী যদি না জানে এর পরিণতি কী হবে, তারপরেও ভালোবেসেছে। ভালোবাসাতে দোষের কিছু নেই, মনের জানতে ভালোবেসেছে আকাশকে। আকাশ রোজ রাতে ঘুমিয়ে পড়লে প্রিয়ন্তী উঠে আকাশের পাশে বসে এক ধ্যানে ওর মুখের দিকে চেয়ে থাকে। কখনো কখনো মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয়ন্তী আকাশের কাছে গেলে টান টান অনুভব করে, কেমন যেন মায়া কাজ করছে। হয়তো ওরা স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে মায়ায় পড়ে গিয়ে প্রিয়ন্তী আহ ভালোবাসে আকাশকে। প্রিয়ন্তী রোজ রাতে আকাশকে দেখে তার নিজের নিজের কথা বিড়বিড় করে। তারপর যখন ঘুমাতে যায় তখন আকাশের মুখে দিকে তাকিয়ে বলে, প্রিয়, ভালোবাসি তোমাকে। আকাশ প্রিয়ন্তী বিয়ে হয়েছে 5 মাস হলো, এখনও ওদের সম্পর্ক আগের মতোই আছে। তবে প্রিয়ন্তী বুঝে গেছে আকাশ তাকে ভালোবাসে। এই কয়েক মাসে আকাশে তার প্রতিটি ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে প্রিয়ন্তী মনে কি আছে, এটা আকাশ এখনও বুঝতে পারেনি। প্রিয়ন্তীতে বুঝতে দেয়নি, নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করছে। আকাশের বাবা মা কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছে, এদিকে আফিয়া কিছুটা অসুস্থ, তাই
প্রিয়ন্তী ভার্সিটিতে যায় না, আফিয়ার পাশে থাকে। দুপুরের দিকে আফিয়া শুয়ে আছে আর প্রিয়ন্তী ওর পাশে বসে আছে। আফিয়া বলে উঠল, ভাবি, তোমার আর ভাইয়ের সম্পর্কে কি কোনো পরিবর্তন আনা যায় না? এভাবে আর কতদিন? ভাইয়ের সত্যি তোমাকে খুব ভালোবাসে, তুমি কি বুঝতে পারছো না? তো আমি সব বুঝতে পারছি। তোমার ভাইয়া আমাকে ভালোবাসে, আমি চাই সম্পর্কটা স্বাভাবিক করতে। অন্য সব মেয়ের মতো আমিও সংসার গুছিয়ে নিতে চাই। আপু, তোমাকে তো সব কিছু বলছি। তোমার ভাইয়া বিয়ের প্রথম দুদিন কি বলেছিল আমাকে, তারপর হঠাৎ চেঞ্জ হয়ে গেল, আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় তোমার ভাইয়া আমাকে করুণা করছে আমি এতিম বলে। ভাবি, এসব কি বলছো? মানছি ভাইয়া প্রথমে ভুল ছিল, কিন্তু ভাইয়া এখন সত্যিই তোমাকে ভালোবাসে। আমার ভয় হয় আপু, যদি আবারও তোমার ভাইয়া মনে হয় আমি তার অযোগ্য, তখন কি হবে? তো এখন যদিও বেঁচে আছি, কিন্তু যদি এমন কিছু হয় তখন মরেই যাব। আফিয়া শোয়া থেকে উঠে প্রিয়ন্তীর চোখের কোণে পানি মুছে দিয়ে মুচকে এসে বলল, ভয়কে জয় করতে শেখো। ভয় পেয়ে যদি নিজেকে পিছিয়ে রাখো, তখন তো সব হারাবে। ভাইয়া তোমাকে ওসব বলে সত্যি ভুল করেছে? আচ্ছা, একটা কথা ভাবো তো, ভুল তো মানুষে করে, তাই না? সে ভুলটা ধরে বসে থাকলে তো নিজেরই ক্ষতি হবে, কিছু সমাধান নেই। আর একটা কথা, ভাইয়া তোমাকে ভুল করে বলেও কখনো আর অযোগ্য বলবে না, কারণ তুমি হলো ভাইয়ের প্রথম ভালো লাগা এবং ভালোবাসা। ভাইজান তারপর মায়াপরী মায়াতে বিয়ের আগে থেকে বাঁধা পড়ে গেছে, আর সে মায়াতে আটকে থাকতে চায় সারা জীবন। মায়াপরী, ওয়েট আপু, তুমি বলছো তোমার ভাইয়া আমাকে ভালোবাসে, তাহলে এই মায়াপরীটাকে, এই মায়াপরী নামটা তোমার ভাইয়ের মুখে অনেকবার কয়েকবার শুনছি। এটা তো আমি জানতে চাইলে বলতো, সময় হলে বুঝতে পারবে। আবার এটাও বলেছে, যেদিন সব অভিমান ভুলে ওনার বউ হয়ে পাশে দাঁড়াবো, সেদিন এই মায়াপরী ব্যাপারে সব বলবে। ধ্যাত, আমি আরো ভাবলাম এই কথা, সিগারেট কথা আমি তোমাকে বলবো, কিন্তু তার হলো না। তুমি বরং ভাইয়ের থেকে জেনে নিও মায়াবইটাকে, তার উত্তর আমার থেকে ভাইয়া ভালো দিতে পারবে। আপু, তুমি বলো না প্লিজ। না গো ভাবি, আমি এই বিষয়ে আর একটা কথা বলবো না। আচ্ছা, একটা কথা বলতে পারি, সেই মায়াপরীকে, সেটা তুমি জেনে খুব খুশি হবে। আমি জানি তুমি ভাইয়াকে ভালোবাসো, তাই আর অভিমান নয়, ভুল বোঝাবুঝি নয়, দুজনে মিটিয়ে দুজনের পাশে থাকো। প্রিয়ন্তী আফিয়ার কথাগুলো ভেবে মনে মনে ঠিক করলো, আপু তো ঠিকই বলেছে, ভুল তো মানুষের হয়। সে ভুল শুধরে বসে থাকলে কোনো কিছুর সমাধান হয় না। আর এটাও তো সত্যি, ভয় পেয়ে পিছিয়ে থাকলে সব হারাতে হবে। না, আমি আর এই পরিবারকে হারাতে চাই না, আকাশকে হারাতে চাই না। সারা জীবন পাশে থাকতে চাই ওনাকে। আমি আমি যে ভালোবাসি আকাশকে, কিন্তু একটা কনফিউশন তো থেকেই গেল, এই মায়াপুরী তার কথা জেনে আমি কেন খুশি হব? সন্ধ্যার পর আকাশ বাসায় ফিরছে, প্রিয়ন্তী আফিয়া একা আছে, তাই তাড়াতাড়ি চলে এলো। আকাশ কলিং বেল বাজিয়ে দিয়েছে, কেউ দরজা খুলছে না। মুহূর্তে ওর চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আফিয়া তো অসুস্থ ছিল, প্রিয়ন্তী ওর পাশে একাই ছিল। ওদের কোনো প্রবলেম হয় না তো? আকাশের গলা শুকিয়েছে, পকেট থেকে ফোন বের করে প্রিয়ন্তীর নাম্বারে কল দিল। ওপাশ থেকে রিসিভ হলো না, টেনশনে আকাশের হাত পা কাঁপছে। আফিয়ার নাম্বারে কল দিতেই দরজা খুলে গেল। সামনে প্রিয়ন্তীকে দেখে আকাশ আর নিজেকে আর সামলাতে পারলো না। এক পা করে আচমকা জড়িয়ে ধরল প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ফ্রিজ হয়ে একইভাবে দাঁড়িয়েছি, ওর সারা শরীর শীতল হাওয়া বয়ে গেছে। আকাশ এই নিয়ে দুবার ওর শরীরে হাত দিল। সেবার তো শুধু গালে হাত রেখেছিল, আর এবার নিজের জড়িয়ে ধরছে, নিজের সাথে মিশিয়ে নিয়েছে। আকাশ পেন থেকে জড়িয়ে ধরে শান্তি অনুভব করছে, ওর প্রাণ পাখি মনের খাঁচায় ফিরে এসেছে। আকাশ পেন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্রিয়ন্তী কোথায় ছিলে তুমি? দরজা খুলছিলে কেন? আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তুমি জানো? ফোন দিয়েছি সেটাও ধরছিল না। আমি সন্ধ্যার পর এসেছি বলে তুমি দরজা খুলছিলে না, তাই না? ঠিক আছে, আমি কাল থেকে যেখানেই থাকি না কেন সন্ধ্যার আগেই বাড়িতে আসবো, আই প্রমিস। কী হলো, তুমি কিছু বলছো না কেন? প্রিয়ন্তী সাড়া দিল না। আকাশ ওকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিল। প্রিয়ন্তী সোজা হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এভাবে কেন তাকে আছে জড়িয়ে ধরছে বলে রাগ করছো? দেখো, রাগ করলে কিছু করার নেই। আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি একা, তাই কোনো প্রবলেম হয়েছে কিনা, তাই তোমাকে দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি কিন্তু সরি বলবো না, নিজের বউকে জড়িয়ে ধরছি, এতে কোনো দোষে নেই। প্রিয়ন্তী আকাশের কথাগুলো শুনে অবাক না হয়ে পারছে না। মা সামান্য দরজা খুলতে দেরি হয়েছে বলে এত টেনশন? প্রিয়ন্তী হাসি পাচ্ছে। এই মুহূর্তে আকাশকে পাগল মনে হচ্ছে ওর। আকাশ যে এমনটা বিহেভ করতে পারে প্রিয়ন্তীর ধারণার বাইরে ছিল। প্রিয়ন্তী আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, অনেকগুলো প্রশ্ন তো করেই ফেলেছেন, সব আমি গুছিয়ে বলছি, আপনি প্রশ্ন করুন, আবার রিপিট করুন, আমি উত্তর দিচ্ছি। আকাশ মাথা চুলকে, মজা নিচ্ছে তুমি? আজব তো। মজা নিব কেন? আমার টেনশন দূর করতে হবে না, তাই নাকি? তুমি এখনো আমার সামনে আছো আর আমার টেনশন নেই? আপিয়া কোথায়? ওর জ্বর কমেছে? আপু তো রুমে আছে, দুপুর থেকে জ্বর নেই শরীরে। আপনি যান রুমে গিয়ে ফ্রেশ হন। আকাশ মাথা নাড়িয়ে চলে যেতে নিয়ে থেমে গেল, চোখ বড় বড় করে ঘুরে বলল, প্রিয়ন্তী। প্রিয়ন্তী দরজা লাগিয়ে আকাশের সামনে এসে বলল, বলুন। তুমি সেই লাল শাড়িটা পরেছো, সেজেছো কই? গত ৫ মাসে তো এভাবে সাজোনি। আবার আমার সাথে স্বাভাবিকভাবে কথা বললেও জড়িয়ে ধরলাম, তাও কিছু বললে না। ঢং। এতক্ষণ আমার সামনে থেকে এখন আমার শাড়ি পরা ওনার চোখে পড়লো। কথাটা মনে মনে বলে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার হয়েছে তাই সেজেছি, আর আপনার সাথে তো তেমন বেশি কথা বলিনি। আর রইল জড়িয়ে ধরা, ওটা তো আপনি টেনশনে ছিলেন, তাই তো? বুঝলাম, কিন্তু এই শাড়ি, এটা পরার পেছনে তো একটা অপশান ছিল,
তাহলে আমি ধরে নিব তোমার অভিমান ভাঙছে? প্রিয়ন্তী মুচকি এসে বলল, সব কিছু তো বলে দিতে হয়, তাই না? কথাটা বলে প্রিয়ন্তী ওখান থেকে চলে গেল। আকাশ একদিন প্রিয়ন্তীকে এই লাল শাড়িটা দিয়ে বলেছিল, যেদিন তোমার মনে হবে আমাকে একটা সুযোগ দেওয়া দরকার, আমার বলা কথাগুলো ভুলতে পেরে তুমি আমাকে আপন করতে নিতে পারবে, সেদিন এই শাড়িটা পরবে। আকাশ যাওয়ার সময় তাকিয়ে হেসে উঠল, ইয়েস, আমার মায়াপুরে মান ভেঙেছে, আজ আমি অনেক হ্যাপি। আকাশ রুমে এসে প্রিয়ন্তীকে পেল না। ফ্রেশ হয়ে আফিয়ার রুমে গিয়ে দেখলো ওখানে নেই। আফিয়া চোখ বন্ধ করে শুয়ে আসছে। আকাশ গিয়ে ওর কপালে হাত থেকে চোখ মেলে তাকাতে উঠে মৃদু হেসে বলল, ভাইয়া কখন এসেছিস? কিছুক্ষণ হলে এসেছি। তোরা একা ছিলি বাড়িতে, তাই এলাম। তোর শরীরে জ্বর নেই, কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তোর বউটাকে তো আমাকে ভালো থাকতে দিচ্ছে না কেন? আমার বউটা কি করছে? কি করেনি? আমার জ্বর হওয়ার পর থেকে পাশে থেকে সবসময় বলে, একটু পরপর বলে, আপু শরীর ঠিক আছে তো? খারাপ লাগলে আমাকে বলবে কিন্তু। আকাশ জোরে হেসে উঠলে, দেখতে হবে না বউটাকার? খুব তো বউ বউ করছিস। পেরেছিস কি বউয়ের মান ভাঙাতে? পেরেছি মানে? আমি তো ভেবেছিলাম আরও বেশি খাটতে হবে বউয়ের মান ভাঙাতে, তার আগে ভেঙে গেছে। আজ বাড়ি আসার সময় দারুণ সারপ্রাইজ পেয়েছি। আকাশ সবটা আপিকে বলে। আপি অবাক ভঙ্গিতে, কী বলছিস ভাইয়া? তার মানে ভাবি তোর উপর অভিমান করে নেই? আমি তো ভাবিনি আমার কথাগুলো এত তাড়াতাড়ি কাজে দিবে। তোর কথার কাজে দিবে মানে? আফিয়া আকাশের কাছে সব বলল, প্রিয়ন্তী ওর মাঝে কি কি হয়েছে। আকাশ সব শুনে আপিয়ার গালকে আমি বোন দেখেছি আমার থেকেও ওপরে, এই জন্য তো তোকে এত ভরসা। আমি সব শেয়ার করি। লাভ ইউ বোনটি। হয়েছে, বোনাকে আর পাম দিতে হবে না, যা নিজের বউকে পাম দেয়। শোন, তোর মায়াপুরি স্ট্রিটে বলে দিস ভাবি হয়তো মনে মনে মায়াপুরীকে নিয়ে কনফিউশন আছে। হ্যাঁ বলবো, সবার সময় এসে এসেছে, কিন্তু প্রিয়ন্তী কোথায়? ভাবি নিচে আছে, ডিনার রেডি করছে। আমি যেতে চাইলাম, চুপচাপ শুয়ে থাকো। আর যদি ওর কথা না শুনে, তাহলে নাকি মাকে ফোন করে বলে দিবে আমি অসুস্থ। ভালোই বলেছে, অসুস্থ শরীর নিয়ে উঠতে হবে না। আচ্ছা তুই থাক, আমি যাই দেখি মায়াপুরীটা কী করে। হ্যাঁ যা, বউ তো আজ থেকে আবার নতুন, তাই না? তারপর আবার বাড়িটা ফাঁকা, সময় ভালোই কাটবে, তাই না ভাইয়া? হুম, আমি তোর বড় ভাই হই, ওকে? আর তুই আমাকে এসব বলছিস? তুমি আমার বড় ভাইয়া, বন্ধুত্ব বলতে পারি, আমাদের কত ভাই বোনের সম্পর্ক খুব কম আছে। হুম, কথার বলে আমার সেই ছোট্ট বোনটা আজ কত বড় হয়েছে। এখন আমাকে আমার এই বোন বন্ধুর জন্য কিছু করতে হবে, আর খুব তাড়াতাড়ি করব। আমার বোনের কোনো আশায় অপূর্ণ রাখবো না। তুই যেমন হাসি খুশি থাকছিস সেই ব্যবস্থা করব। আফিয়া মাথা নিচু করে হাসলো, কিছু বলল না। আকাশ ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। আফিয়া ওয়াশরুম থেকে ফোনের রিংটোন পেয়ে বেরিয়ে এলো। ফোন রিসিভ করতে নিলে কেটে দিল। আবারও ফোন বেজে উঠলো, রিসিভ হলো। ওপাশ থেকে বললো, আফিয়া তুমি ঠিক আছো? জ্বর কমেছে? হুম ঠিক আছি। আর হ্যাঁ জ্বর কমেছে। ফোন ধরছিলেন না কেন? কোথায়? ওয়াশরুমে ছিলাম। আজ তুমি দুপুরে থেকে কি করছিলে? একবারও কল করলে না? ভার্সিটিতে একটু বিজি ছিলাম। আর জানোই তো বিকেলে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেই, এখন বাসায় এসে ফ্রি হয়ে কল করলাম। হ্যাঁ আচ্ছা শোনো না, একটা নিউজ আছে, গুড নিউজ। বাহ, এত মিল আমাদের মাঝে। আমরা তো একটা গুড নিউজ দেওয়ার জন্য আছে তোমাকে। কি গুড নিউজ? আগে তুমি বলো, তারপর আমি। শোনো, ভাবির অভিমান ভেঙেছে। আজ নাকি ভাইয়া ভাবিকে জড়িয়ে ধরছিল, তাই ভাবি কিছুই বলেনি। ভাইয়া তো খুব খুশি। কি বলো, কীভাবে সম্ভব? দেখা হলে বলবো, ফোনে এত কিছু বলা যায় না। আচ্ছা দেখা হলে বলবো। আর তোমার ভাইয়া ভাবি প্রায় সব ঠিক হতে চলেছে, আমাদেরটা ঠিক হবে কবে? তোমাকে নিজের করে পাবো? অবশ্য তোমাকে নিজের করে পেতে খুব বেশি দেরি নেই। খুব বেশি দেরি নেই, এতটা শিওর হচ্ছে কী করে? আকাশ কিছু বলেনি তোমাকে তোমার আমার রিলেশনের ব্যাপারে? কই না তো, কিছু বলেনি। জানোই তো কি বলবে। ভাবি জানে, কিন্তু ভাবি তো ভাইয়াকে কিছু বলেনি। আকাশ সব জানে, পিয়াস আজ ওকে সব বলেছে। আমি যে ভেবেছিলাম আকাশ আমাদের সম্পর্কটা নেমে দেয়, বাট আমাকে অবাক করে দিয়ে বললো, অনেক আমার ফ্রেন্ডদের মধ্যে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড তুই। আমি জানি তোর আর তোর পরিবারের সম্পর্কটা, আশা করি আমার বোন ভালো থাকবে। আর আকাশ এটাও বলেছে তোমার বাবা মা দেশে ফিরলে আমাদের বিয়ের কথা বলে। ও মাই গড, অনেক, আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া মেনে নিয়েছে। এই জন্য ভাইয়া কিছুক্ষণ আগে বলে গেল আমার কোনো আশায় অপূর্ণ রাখবে না, আমি যেন হাসি খুশি থাকি সেই ব্যবস্থা করবে। আফিয়া যেদিন নিজুমের থেকে শুনেছে অনেক কাউকে ভালোবাসে, তারপর থেকে আফিয়া অনেকে এড়িয়ে চলতো। দেখা হলো অনেক একদিন প্রপোজ করে আফিয়াকে, প্রপোজ করে আফিয়া কিছু না বলে এসেছিল। দুদিন পরে নিঝুম থেকে জানতে পারলো অনেক অন্য কাউকে নয়, আফিয়াকেই পছন্দ করে, ওকেই ভালোবাসে, ব্যাস। তারপর থেকে অনেক আর আফিয়ার রিলেশনে বাধা পড়লো। কার সঙ্গে কথা বললো? নিশ্চয় অনেক ভাইয়া। প্রিয়ন্তী খাবার হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে আফিয়া তখন অনেকের সাথে কথা বলছে, ফোন কেটে দিল। হুম, ভাবি ভাইয়া সব জেনে গেছে অনেক আর আমার ব্যাপারে। ভাইয়া নাকি মেনে নিছে। বাহ, ভালো কথা, তোমার ভাইয়া মেনে নিছে, তাহলে বাবা মাও মেনে নিবে। আপু তুমি বিয়েটা করে গেলে আমি কার সঙ্গে সময় কাটাবো? আমি তো এক্ষুনি যাচ্ছি না গো ভাবি। আর আমি থাকলে কি, ভাইয়া তো আছে সময় কাটানোর জন্য। তোমার ভাইয়া দেবে আমাকে সময়? হুম, দেবে দেবে। আর যেমন দেরি করে দরজা খুলছে বলে ভয় পেয়ে জড়িয়ে ধরছে, আর বলছে কাল থেকে তাড়াতাড়ি ফিরবে। কি জন্য তাড়াতাড়ি ফিরবে? বলে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য। ও জিরো সাহেব।
হুম, বলে দিয়েছে তোমাকে? কি লোক রে বাবা! থাক বাদ দাও। নাও খাবার খেয়ে নাও। আবারও? এখন কথা কম। অল্প করে হলেও খেতে হবে। তোমার ভাইয়া বলে দিয়েছে না খেলে একটু পরে এসে তোমাকে খুব বকা দিবে। কিন্তু জোর করে আফিয়াকে খাইয়ে দিয়ে বেরিয়ে যেতে নিয়ে আফিয়া বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, কেন? ভাইয়া ভালোবাসা বুঝতে পেরে আপন করে নিতে চেয়েছো, নিজের জায়গাটা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো তাই? আচ্ছা শোনো ভাবি, এখন সময় দাও ভাইয়াকে। আমি এখন সুস্থ আছি, আমাকে নিয়ে চিন্তা করো না। পিয়ন্তি কিছু বললো না, একটু হেসে বেরিয়ে গেল। পিয়ন্তি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, গুনগুন করে গান গাইছে। আকাশ ওর পাশে দাঁড়িয়ে বলল, আমার বউয়ের এই গানটা তো কথা জানা ছিল না। তুমি গানও গাইতে পারো? গুনগুন করলে গান গাওয়া হয় নাকি? কি থেকে কি শুনছেন? আমি স্পষ্ট শুনছিলাম তুমি গান গেছিলে। গানের কথাগুলো তো আমি শুনেছি। গানটা নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে গাইছিলে, তাই না? মোটেও না। আপনাকে উদ্দেশ্য করে গাইতে যে আমাকে এই মুহূর্তে ভালো লাগছে তাই আর কি। ভালো লাগার মুহূর্তে ভালোবাসার মানুষটা কি মনে পড়ে? তোমার ক্ষেত্রে কি সেটাই হয়েছে? আমার যতটা মনে হয় তোমার ভালো লাগার মানুষ কেউ নাই, আমি। কি ঠিক বলছি? প্রিয়ন্তী মুচকি হেসে বলছে, জানি না। ইস, এভাবে হেসো না। তোমার ওই পাগল করা হাসিতে অনেক আগেই মারা পড়েছি, আবারও কি মারতে চাও? আমি আপনাকে কেন মারতে যাবো? ঠিক বলছে, মনের মানুষকে তো আর মারা যায় না। আমি তো তোমার মনের মানুষ। এ কথা কখন বলছি আপনাকে? বলতে হবে না, আমি বুঝি। তাছাড়া তুমি তোমার গানের কথাতে তো বলে দিলে। হ্যাঁ, মনে পড়ছে, তোমার গানের কথাগুলো ছিল, প্রিয় তুমি ছাড়া আমার কেহ নেই, তুমি শুধু তোমাকেই চাই। হয়েছে যে, বাদ দেন মায়াপরীকে সেটা বলে না, আজ বলতে হবে মায়াপরী। তার কথা কি বলবো তোমাকে? তার কথা বলে শেষ করা যাবে না। সে আমার মনের মায়াপরী, ভালোবাসি তাকে, আমি অনেক ভালোবাসি। প্রিয়ন্তীর চোখ ছলছল করে উঠলো। প্রিয়ন্তী মনে মনে বলতে লাগলো, তার মানে উনি সত্যি আমাকে করুণা করছে? বউ বলা, আমার কাছে আসা, আমার এত কেয়ার করা, সবটাই আমাকে অসহায় ভেবে? কী হলো ভাবছো? প্রিয়ন্তী কেঁপে উঠলো, আকাশের সাথে হাঁচার চেষ্টা করে বলে, কিছু না, আমার ঘুম পেয়েছে, চলে যাচ্ছি। প্রিয়ন্তী চলে যেতে নিলে আকাশ প্রিয়ন্তীর হাত টেনে ধরলো। প্রিয়ন্তীকে ছোড়ার জন্য ছটফট করছে, কিন্তু আকাশ ছাড়ছে না। আকাশ ওকে আরও কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে কপালে কপাল ঠেকে বলল, আমার সামান্য ভুলের কারণে আমি আমার মায়াপরীকে নিজের করে নিতে পারিনি। আমি যদি জানতাম আমার সেই মায়াপরীটা আমার বউ হয়ে এসেছে, তাহলে কখনোই আমি তাকে আঘাত দিয়ে কথা বলতাম না। প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে বলল, আপনার মায়াপরী আপনার বউ মানে? মানেটা হলো তুমি আমার মায়াপরী, বুঝেছো বউ? প্রিয়ন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে আকাশের দিকে আকাশ মৃদু হেসে প্রিয়ন্তীর সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। প্রিয়ন্তী আকাশে এমন ছোঁয়াতে কেঁপে উঠছে। আকাশ ওর কাঁধে থুতনি রেখে মায়াপরী ব্যাপার সব বলে। প্রিয়ন্তী সব শুনে স্তব্ধ হয়ে গেল। আকাশের মনে এতটা জায়গা জুড়ে সেটা হয়তো কখনো ভাবেনি। প্রিয়ন্তী তো বিয়ের পর আকাশকে ভালোবেসেছে, আর আকাশ বিয়ের আগের থেকে অচেনা অজানা এক মায়াপরীকে নিজেকে মনে ঠাঁই দিয়েছে। এখনও আকাশ তার মায়াপরীকে ভালোবাসে, শুধু আকাশের একটু ভুলের কারণে ওদের সম্পর্ক আজ এখানেই পৌঁছাচ্ছে। আকাশ প্রিয়ন্তীর কানে ভ্রু কুঁচকে বলল, আই এম সরি মায়াপরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। প্রিয়ন্তী আকাশের দিকে ঘুরে চোখে চোখ রেখে বলল, মাপ কেন চাইছেন? আপনি তো নিজেই ভুল বুঝতে পারছেন। আচ্ছা আমাকে আয় কেন বলেননি? বিয়ের আগেও দেখেছেন আমাকে, আবার আমার একটা নামও দিয়েছেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আকাশ প্রিয়ন্তীর কপালে চুড়ি দিয়ে শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে বলল, আই লাভ ইউ মায়াপরি, লাভ ইউ সো মাচ। প্রিয়ন্তী প্রতি উত্তরে কিছু বলতে চেয়ে মুচকি হেসে জড়িয়ে ধরল আকাশকে। আকাশ নিজের বাহু দ্বারা প্রিয়ন্তীকে জড়িয়ে নিল। আমি আমার বউটার উত্তর পেয়ে গেছি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। বাইরে ঠান্ডা আকাশ, আকাশ প্রিয়ন্তীকে ছুঁয়ে দিচ্ছে। চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে ওদের গায়ে। এই মুহূর্তে কতই না সুখী লাগছে ওদের দুজনকে। এই বুকের ভিতরে কান পেতে শোনো, হৃদয় আমার ডাকছে। এই চোখের চেয়ে দেখো, তুমি আছো মনেই কোঠায়। প্রিয় তুমি ছাড়া আমার কেউ নেই, আমি শুধু তোমাকেই চাই। প্রিয়ন্তী অবাক হয়ে আকাশের দিকে তাকালো। কি গানটা মিলছে তো! তুমি তো এই গানটাই গেছিলে তাই না? মিলছে। থামলেন কেন? আপনার কণ্ঠটা সুন্দর লাগছিল। একেটা গান গাওয়ার সময় নাকি? এটুকু তো তোমাকে চমকে দেওয়ার জন্য। আর এখন রুমে কথা নাই, রুমে যেতে হবে। আমার মায়াপুরকে আমি অনেক আপন করে নিতে চাই, সে সুযোগ পাবো? প্রিয়ন্তী মুখের লজ্জার আভা ভেসে উঠলো। মাথা নিচু করে আকাশ হুট করে প্রিয়ন্তীকে কোলে নিল। প্রিয়ন্তীর চোখ খিচে আকাশের টি শার্ট খামচে ধরলো। ভালোবাসার জোর আসলে অনেক বেশি। রাগ অভিমান হার মানতে বাধ্য। প্রিয়ন্তীর মনে আকাশের জন্য যে অভিমান জমা হয়েছিল, তার আজ তার বাঁধ ভেঙেছে। আকাশ তার মায়াপরীকে নিজের করে পেয়েছে, আর প্রিয়ন্তী পেয়েছে তার প্রিয় তুমিকে। সমাপ্ত। প্রিয় তুমি গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।